আচ্ছা, ক্লাস রেকর্ড অন হয়ে গেছে। আমরা হচ্ছে গতকাল এতটুকু পর্যন্ত করছিলাম। আর হচ্ছে আপনাদের এই যে ক্লাস 16 নামে একটা ফাইল আমি জিপ করে দিছি। আপনার হচ্ছে ড্রাইভে গেলে আপনারা পাবেন। ড্রাইভের কোন লিঙ্কটাতে আমি অলরেডি এখানে একটা লিঙ্ক দিছি উপরে। লিঙ্কটাতে জয়েন করলে পাবেন। ওই লিঙ্কের ভিতরে ক্লাস 16 নামে একটা ফাইল আছে, ওইটা জাস্ট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করলে 3টা ফাইল পাবেন। এটার মধ্যে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ইমেজ যেগুলো ইউজ করা যায় মোটামুটি অনেকগুলো আছে এখানে। আপনার পছন্দ মতো ইউজ করবেন। তারপর পোর্টফোলিও এই যে কোড যেটা এটার মধ্যে ক্লাসের যে আমরা কোডগুলো করছি এই পোর্টফোলিও ওয়েবসাইটটা বানানোর জন্য সেই কোডগুলো পাবেন। আর এই ইমেজটা দেখে দেখে আমরা ক্লোন করার চেষ্টা করছি, তাই না? আচ্ছা, এই চাইলে আপনি ব্রাউজারের মধ্যে ইমেজটা ওপেন করে পাশাপাশি রেখে কাজ করতে পারেন, কীভাবে বা আপনার যেভাবে করে সুবিধা আপনি করবেন। একটা নতুন ট্যাব ওপেন করবেন, করার পর এই ছবিটারে টান দিয়ে এনে এইখানে এসে জাস্ট এইখানে ছেড়ে দিবেন, পুরো ছবিটা ওপেন হয়ে যাবে। তারপর একটা জাস্ট মাউসটা দিয়ে একবার ক্লিক করেন, দেখবেন এটা জুম হয়ে গেছে। ঠিক আছে, তারপর এবার আপনি আপনার মতো করে কাজ করেন। আচ্ছা, তো আমরা এতটুকু পর্যন্ত করছিলাম। আচ্ছা, আমাদের এখানে আরও কিছু কাজ বাকি আছে। আমাদের টেক্সটগুলো আমরা একটু চেঞ্জ করব। দেখেন আমরা পুরো জিনিসটাই কপি করছি, জাস্ট উল্টায় দিছি আর কি। এই ডিফটার এখানে রাখছি, এটার এখানে নিছি। তো আমরা যেটা করছি, আমরা যদি কোডে যাই, আচ্ছা আপনারা সবাই একটু টাইমলি আসার চেষ্টা করেন। আমরা 9টার মধ্যে শুরু করতে চাই, এমনিতেই লেট করে ক্লাস করতেছি। তারপরে যদি একটু তাড়াতাড়ি আসেন আমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, আচ্ছা আমরা ফাইল দুটো ওপেন করে নিলাম। লোড হচ্ছে কেন? আচ্ছা, তো দেখেন গত ক্লাস পর্যন্ত আমাদের আমরা কোথায় ছিলাম? গত ক্লাসে আমরা যেটা করছিলাম যে আপনাদের হচ্ছে একটা আমরা এই যে সেকশনের একটা হাইট দিছিলাম। সেকশনের হাইটটা যখনই দিলাম এবং প্রত্যেকটা সেকশনে প্যাডিং বটমে 100 পিক্সেল দিয়ে দিলাম, সুন্দর মতো সবগুলো আমার সেট হয়ে গেছে। আমার কিন্তু এখন আর ওই আগের ঝামেলাটুকু নাই যে ওভারল্যাপ হয়ে যাচ্ছিল। যখন আমি সেকশনের হাইটটা ডিফাইন করি নাই, হাইটটা ডিক্লেয়ার করার ঠিক পরেই আমার হচ্ছে একটা নির্দিষ্ট হাইট নিয়ে নিছে, যার কারণে আমার সবগুলো এখন ওভারল্যাপ ছাড়াই সুন্দর মতো সেট হয়ে গেছে। তারপর আরেকটা জিনিস হচ্ছিল, আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা পাচ্ছিল না। যখন একটা ইমেজের নির্দিষ্ট কোনো সাইজ থাকে না, তখন দেখা যায় কি যে ইমেজটা ঠিকমতো সাইজটা পায় না, ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ডও শো করে না। যখন আপনি সুন্দর করে একটা হাইট দিয়ে দিবেন কিংবা আপনি যে কোনো কিছু একটা ডিফাইন করে দিবেন সেকশনের হাইট বা উইডথ, তখন দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডের ছবিগুলো এসে পড়তেছে। আচ্ছা, তো যাই হোক, আমরা যেখানে ছিলাম, আমরা হচ্ছে জাস্ট হচ্ছে এই যে প্রথম হিরো সেকশন যেটা আছে, এই হিরো সেকশনটাই কপি করে এখানে বসেছি, তাই না? তো আমাদের হচ্ছে এখানে ড্রিম সেকশনটা শুরু হবে এখানে, আর ড্রিম সেকশনটা শেষ হবে কোথায়? আমরা এখানে একটু কপি করে এটা দিয়ে দিই এখানে, যে আমরা কমেন্ট আউট করে দিই যে এখানে বললাম যে এন্ড ড্রিম সেকশন, বলে দিলাম এন্ড ড্রিম সেকশন। এবার আমাদের কিছু কাজ আছে, যা আমরা হচ্ছে যে এখানে এই জিনিসটা কপি করছি, ঠিক আছে, কিন্তু আমরা একটা ক্লাসটা ডিফারেন্ট করে দিলাম ড্রিম সেকশন নাম দিয়ে। ওকে, সো আমাদের এই নামটা থাকলো, এই নামের উপর আমরা কাজ করব ক্লাস দিয়ে। তারপর হচ্ছে আর কি যে ছবিটা এখানে আগে ছবিটা ছিল নিচে, টেক্সটগুলো ছিল উপরে, আমি জাস্ট উল্টায় নিলাম এখন। ওকে, তো এটা গেল। আমরা হচ্ছে এবার ড্রিম সেকশনের পিছনে দেখেন একটা আমাদের ছবি দরকার। এই যে সেকেন্ড সেকশন, এটার আমরা নাম দিচ্ছি ড্রিম সেকশন। আমাদের মেইন ছবি এখানে দেখেন, এখানে আসলে একটা ছবি দেখতে পারবেন এরকম। আচ্ছা, তাহলে চলেন আমরা ছবিটা নিয়ে আসি। ছবিটা কোথায় পাবো? ছবিটা হচ্ছে ক্লাস 16 এর। আচ্ছা, আমরা হচ্ছে কোথায় ছিলাম? আচ্ছা, এই যে এই ছবিটা। আচ্ছা ওয়েট, আমি একটু এই জিনিসটা কেটে দিচ্ছি, ঠিক আছে, দাঁড়ান। আচ্ছা, ছবিটা এখানে ছিল, রাইট? ছবিটা আমাদের এই যে এখানে, এই ছবিটা লাগবে আমাদের, ঠিক না? এই যে দেখেন, এই ছবিটার মতোই অনেকটা এরকম দেখা যাচ্ছে। এই যে এটার সাথে একটা মিল আছে। সো আমরা সবাই আছেন তো নাকি? হ্যালো? হ্যাঁ, জিবে আচ্ছা, মিলে আছে। গেছে। তো আমরা হচ্ছে ছবিটারে কপি করলাম, কপি করে আমাদের কোডটা কোথায় আছে? এই যে পোর্টফোলিও কোড, এটার ভিতরে গেলাম, যাওয়ার পর ইমেজে গেলাম, যাওয়ার পর এখানে পেস্ট করে দিই, শেষ। এবার আমাদের ড্রিম বিজি সামথিং এরকম কিছু একটা আমরা নিয়ে আসবো। তো আমাদের কোডে যাই, কোডে গেলাম, আমাদের ড্রিম এরিয়া সেকশন নামে একটা অলরেডি জিনিস আছে, এটার ভিতরে আমরা এখন কি করব? ব্যাকগ্রাউন্ড বসাবো। ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন বা শুধু ব্যাকগ্রাউন্ড দিলে চলবে। আমরা তারপর কি করব? ইউআরএল লিখবো। ইউআরএল লেখার পর এখানে ইনভার্টেড কমা দিলাম। এখানে আপনি চাইলে
ওই যে ডাবল ইনভার্টেড কমা বা সিঙ্গেল দিলেই চলবে। তা আমরা হচ্ছে আমাদের ইমেজ ফাইলের ভিতরে ড্রিম যে বিজি মানে ড্রিম ব্যাকগ্রাউন্ড নামে একটা ছবি আছে, এটা আমরা নিয়ে আসলাম, সেভ দিলাম। দেখি তো ছবিটা এখন আসে কিনা। এই যে এখন একটা কাহিনী দেখবেন, দেখেন, সেভ দিলাম। আচ্ছা আমাদের এটা আসতেছে না, তাহলে আমার একটা ভুল হয়েছে বলতে আমরা অন্য একটা ফাইল ওপেন করছি। বলতে আমরা এই ছবিটাই এখন কোথায় কুমিল্লা সদর। আচ্ছা ছবি কোনো জায়গা মতো আছে তার। আচ্ছা আমরা তাহলে একটা কাজ করি, এখানে ব্যাকগ্রাউন্ড এই যে রিপিট জিনিসটা ইউজ করে দেখি তো কাজ হয় কিনা। নো রিপিট এটা দিলাম, সেভ দিলাম। আচ্ছা ছবি তাও আসতেছে না, দাঁড়ান। আমাদের ড্রিম সেকশনের ভিতরে, আচ্ছা আমি এটা আবার কেটে আবার ওপেন করি। হ্যাঁ আমাদের কোডে ছবি হাইট দেওয়া লাগবে না? না, ছবিটা তো আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছি। আমরা আমাদের ক্লাস প্র্যাকটিসের 16 ফাইলের ভিতরে ঢুকি, পোর্টফোলিওতে যাই, ইমেজে যাই, দিলাম। ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড দিলাম, তারপর হচ্ছে এটাকে টেনে না বসে দিই। ওকে আচ্ছা এবার আমরা একটু দেখি কাজ হয় কিনা। ঠিক আছে যতটুকু থাকুক, আমাদের জিনিসটা আবার লিখতে হবে, কপি করে বসাই দিই। আর পিসির সমস্যার কারণে অনেক ঝামেলা হচ্ছে, কালকে অনেক প্যারা খেয়েছি, এসএসডিটা না আনা পর্যন্ত ঝামেলা পড়তেছে। কি করব, ওয়ারেন্টি আছে এখন, মাত্র 3 বছরের মধ্যে 1 বছর হয় নাই, নষ্ট হয়ে গেছে। তো বলছে 1 সপ্তাহ টাইমের মধ্যে ফেরত দিবে আর কি, নতুন একটা রিপ্লেস করে দিবে। আচ্ছা তো আমাদের নিয়েছে ভাইয়া? এসএসডি বুঝি নাই। এসএসডি কত টাকা নিয়েছে? কয় জিবি? ওইটা তো কত 240 এর মতো ছিল, কত 2800 না 2900 মনে ছিল, ভুলে গেছি। 3 বছর ওয়ারেন্টি দিছে? হ্যাঁ ওয়েস্টার্ন ডিজিটালের। সাধারণত এমন স্যামসাং বা যাই নেন না কেন 3 বছর বা 2 বছরের কম ওয়ারেন্টি পাবেন। বুঝছি। আচ্ছা তো আমরা ড্রিম সেকশন ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল ইউজ করব হচ্ছে ইমেজ ফাইলের ভিতরে ড্রিম ভিজি। দেখি তো ড্রিম সেকশন নামটা ঠিক আছে কিনা, কপি করে নিই, পেস্ট দিলাম, সেভ। এই যে দেখেন আমার ছবিটা পাইছে। এখন দেখেন ছবিটা রিপিট হচ্ছে কেন, আমি অলরেডি একবার বলছি যে অনেক সময় এমন হইতে পারে যে আপনার কোনো কারণে ছবি শোই করতেছে না, ছবির সাইজ অনুযায়ী যদি আপনার সেকশনের হাইট উইথ যদি না মিলে অনেক সময় ছবি শো করবে না। অনেক সময় যদি ছবির হাইটটা বা ছবিটা যদি অনেক ছোট সাইজের হয় তখন দেখা যাবে যে এই ছবিটা বারবার রিপিট হচ্ছে আপনার কোনো একটা সেকশনের মধ্যে। সো আমরা একটা অলরেডি একটা কোড জানি যে আমার যদি ছবি রিপিট হয় সেক্ষেত্রে আমার একটা সলিউশন আছে। কি সলিউশনটা, আমরা একটা কোড ইউজ করবো যে ব্যাকগ্রাউন্ড রিপিট। ঠিক আছে ব্যাকগ্রাউন্ড রিপিট দিয়ে আমরা কি করতে পারি, এখানে কোনটা দিব, ব্যাকগ্রাউন্ড রিপিট যদি বন্ধ করতে হয় তাহলে কি দিব, নো রিপিট। হ্যাঁ নো রিপিট। আমরা নো রিপিটটা ইউজ করি। এখন দেখেন নো রিপিট ইউজ করলে আমার সুন্দর মতো ছবিটা বাম পাশে সেট হয়ে গেল। এখন দেখেন আমার এখানে কি আছে, ছবিটার ডান পাশে আছে না, তো এটা কেমন করে আনা যায়, দেখেন এটার একটা পজিশন আছে তাই না, এই পজিশনটা ডিফল্ট ভাবে আপনার বাম সাইডের দিকে সেট হয়ে থাকে, বাম সাইডে বা উপরের দিকে একটু সেট হয়ে থাকবে। তো আমরা এটার একটা কাজ করতে পারি যে ব্যাকগ্রাউন্ড পজিশন নামে একটা কোড আছে, এটা ইউজ করব, করার পর আমি বলে দিব যে আমি চাচ্ছি তোমাকে রাইট সাইডে সেট করতে, ব্যাকগ্রাউন্ড পজিশনটা আমি রাইট সাইডে নিয়ে আসবো। তো দেখি এখন কাজ হয় কিনা, এই দেখেন সুন্দর মতো রাইট সাইডে সেট হয়ে গেছে, দেখেন রাইট সাইডে সেট হয়ে গেছে। এবার দেখেন এখানে কিছু টেক্সট আছে, ড্রিম বিগ, বিকাম আ ওয়েব ডেভেলপার। চলেন আমরা টেক্সটগুলোর একটু চেঞ্জ করি। ধরেন এখানে আমরা যেহেতু পোর্টফোলিও ওয়েবসাইট, সো আমরা অন্য কিছু একটা দিই। এখানে ধরেন আমরা এটার H1 না দিয়ে আমরা H2 দিব। আমরা পুরো লেখাটাকে এটা দিই, এটা এখানে H2 বানাই দিই, এটারে H2 বানাই দিই, আর আমাদের এই স্প্যান ট্যাগটা আমরা বাদ দিয়ে দিই। ঠিক আছে এটা বাদ দিয়ে দিই। আচ্ছা এখানে কি দেওয়া যায়, ধরেন আমি দিলাম যে অ্যাবাউট মি, ঠিক আছে এরকম কিছু একটা দিলাম যে অ্যাবাউট মি এরকম কিছু একটা দিলাম। তারপর ধরেন এখানে
চাইলে আপনি H1 ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি তারপর ধরেন এখানে কি আছে, প্রফেশনাল বিকাম এ ওয়েব ডেভেলপার, তাই না? এরকম ধরেন এরকম কিছু একটা লিখলাম যে প্রফেশনাল ওয়েব ডেভেলপার, বা থাকুক কিছু একটা, এটার মধ্যে আর চেঞ্জ না করি। তারপর এখানে অল্টার জেড দিই, তাহলে জিনিসটা সুন্দর আসবে। তারপর ধরুন সেম বাটন যেটা সেটাই থাকুক, জাস্ট একটু সামান্য চেঞ্জ করে দিলাম, সেভ দিলাম, দেখি তো কি হয়। এই দেখেন আমার অ্যাবাউট মিটা এসে পড়ছে, এটা H2 ইউজ করছি যার কারণে এটা এমন করে শো করতেছে। চাইলে আমি এবার H2টারে বড় করতে পারি, কি হবে? আচ্ছা, আমাদের এই ইমেজ 2টা আমরা আগে ইউজ করছিলাম, এটা আমাদের লাগবে না, এটা বাদ দিয়ে দিই, কারণ আমরা সেম ইমেজটাই 2 সেকশনে ইউজ করছি। ওকে, আচ্ছা এই যে এইটা হচ্ছে আমাদের এই ইমেজটা এখানে ইউজ করছি, সেম ইমেজ, তো আমাদের এটা দরকার নাই। আমরা সেভ দিলাম, তারপর এখানে কি লেখা যায়, H2 এর উপর আমরা কোড করব। H2 এর ধরেন আমরা একটা ফন্ট সাইজ দিলাম, এরকম দিলাম যে 40 পিক্সেল, ঠিক আছে, 40 পিক্সেল দিলাম। দেখেন এখন 40 পিক্সেল একটা জিনিস এসে পড়ছে। বা আপনি যদি চান যে না আমি এটা 50ই দিব, দেন কোনো সমস্যা নাই, 50 পিক্সেল দেন। 50 পিক্সেল হলে আপনি চাইলে ফন্ট ওয়েটটা কমায় নিতে পারেন। ফন্ট ওয়েট আমি ধরেন দিলাম 600। এটার মধ্যে অনেকগুলো ফন্ট ওয়েট আছে। আপনি আমরা যে মনে আছে কোডটা কেমন করে নিয়ে আসছিলাম গুগল ফন্টটা, গুগল ফন্টে আমি যতগুলো ফন্ট সিলেক্ট করে দিয়েছিলাম, যতগুলো ওয়েট সিলেক্ট করে দিয়েছিলাম, ঠিক ততটাই শো করবে। আপনি যদি আরেকটু কমাইতে চান, ধরেন 600 জায়গায় আপনি 400 দিলেন, 400 দিলে দেখবেন যে আরেকটু চিকন হয়ে যাচ্ছে। আবার আপনি ধরেন দিলেন 100, 100 আছে কিনা আমি জানি না, 100 আমরা সিলেক্ট নাও করতে পারি। হ্যাঁ, 100 এরকম আসবে আরকি। তো আমরা ধরেন একদম 600 তো দিছি, আমরা 700 কিংবা 800 দেই। দেখেন কেমন দেখায়। এবার একদম মোটা হয়ে গেছে। সো আমাদের দরকার নেই, আমরা 600 ই রাখি। সেভ দিলাম। 600 টাই ভালো লাগতেছে, 600 রাখলাম। তারপর দেখেন এরপর কি আছে, প্রফেশনাল ওয়েব ডেভেলপার, তারপরে এই কোড টোড যা আছে এগুলো থাকলো। তো এটা গেল, আপনি চাইলে হচ্ছে এখানে বাটনটা চেঞ্জ করে দিতে পারবেন। ওরা হচ্ছে ডাউনলোড রেজিউম দিছে। আপনি এটা জায়গায় অন্য কিছু একটা দিলেন, অন্য একটা লিঙ্ক দিলেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এটা গেল। আমরা হচ্ছে আমাদের এই সেকশনের কাজ মোটামুটি শেষ। আমরা হচ্ছে পরের সেকশনে মুভ করি। আপনারা ছবিটা চেঞ্জ করে নিয়েন। আমি সময় বাঁচানোর জন্য সেম ছবি ইউজ করছি। আপনারা আপনার মতো এডিট করে, আপনাদের কিন্তু সবারই এটা হোমওয়ার্ক থাকবে। সবাই পুরো সাইটটা কালকের মধ্যে বানায় দেখাবেন। তো এটাই। আচ্ছা যাক, তো আমরা হচ্ছে এবার দেখি এখানে কি আছে। আচ্ছা, এর পরের সেকশনটা দেখেন এক্সপেরিয়েন্স। এটা ছবিটা জুম করছি তো যার কারণে কেটে গেছে। আচ্ছা, তো এক্সপেরিয়েন্স এরকম একটা আমাদের একটা হেডিং থাকবে। তারপরে 2টা দেখেন বক্সের মতো। আগের পার্টের থেকে কিন্তু এটা একটু ডিফারেন্ট। এখানে 2টা বক্সের মতো আলাদা, আলাদা 2টা জিনিস থাকবে। তারপর এখানে একটা ব্যাকগ্রাউন্ড ছবি আছে, আবার সাইডে একটা বর্ডার আছে। এই আরকি। চলেন আবার এখানে দেখেন একটা বক্স শ্যাডো আছে। বক্স শ্যাডো বলতে আমরা টেক্সট শ্যাডো ইউজ করতে দেখছি। টেক্সটের পিছনে একটা শ্যাডো আসে। আমরা একটা নতুন একটা জিনিস শিখব যেটার নাম হচ্ছে বক্স শ্যাডো। ওকে? আচ্ছা, তো ওকে। আচ্ছা, তো আমরা চলেন এখানে আসি। এখানে আমাদের ইনিশিয়ালি কি লাগবে? ইনিশিয়ালি আমাদের দরকার একটা, এখানে একটা সেকশন খুলতে হবে। H1 tag হ্যাঁ, আমাদের একটা সেকশন খুলি আগে আমরা। আমাদের হচ্ছে এখানে যাই। এখানে যাওয়ার পর ধরেন আমরা আগের মতো একটা সেকশন খুলবো। সেকশন খুলবো আর আমরা সেম ভাবেই 2টা হাফ উইথ নামে 2টা হচ্ছে যে আমরা আলাদা, আলাদা কি বলে যে আগের মতো করে 2টা সেকশন তৈরি করব। সেকশন না, ডিভ তৈরি করব। তাহলে আমি একটা কাজ করি। আমরা নরমালি কি ডিভ বানানোর শর্টকাটটা কি? ডিভ বানানোর শর্টকাটটা আমরা চাইলে ডিভ ডট লিখে সেকশনের নামটা লিখতে পারি, যে হাফ উইথ লিখতে পারি। ঠিক আছে? হাফ উইথ যেভাবে করে লিখতে পারি, কিংবা আমরা শুধুমাত্র ডিভ বাদ দিয়ে হাফ উইথ লিখতে পারি। ঠিক না? আচ্ছা, হাফ উইথ লেখার পরে যে আমি এই জিনিসটা নরমালি আসবে না। এই যে এটারে বলা হয় এমএট অ্যাব্রিভিয়েশন। একবার যদি স্পেস দিয়ে দেন এটা কিন্তু কাজ করবে না। আবার ব্যাক করতে হবে। করে লাস্টের দিকে আপনি নতুন কিছু একটা লিখবেন। লেখার পরে যদি ট্যাব কিংবা এন্টার প্রেস করেন, ডিপ তৈরি হয়ে যাবে। এখন কথা হচ্ছে আপনি চাচ্ছেন যে আমার তো একটা ডিপ তৈরি হচ্ছে, আমি তো এরকম চাইতেছি যে আমার 2টা ডিপ তৈরি হোক। ঠিক আছে? এই যে দেখেন এখানে 2টা হাফ উইথ নামে ডিপ আছে। এটা শর্টকাটটা কি হতে পারে? তাহলে আপনি একটু চিন্তা করেন যে একটা বানাইছি এমন করে 2টা বানানোর জন্য কি করা যায়? তাহলে আমি একটা কাজ করি, আবার লিখি হাফ উইথ, হাফ WIDTH, ঠিক আছে? তারপরে কি করবেন, স্টার দিবেন। দেওয়ার পর আপনার যতগুলো ডিভ লাগে ততগুলো লিখবেন। ধরেন 2টা ডিভ লাগবে আমার, 2টা ডিভের ভিতরে আমি হাফ উইথ নামে সেম ক্লাস ইউজ করবো। তাহলে কি করব, এই যে মাল্টিপ্লিকেশন সাইন এটা, তারপর হচ্ছে 2 দিলাম, বা 3 লাগলে 3 দিব। আমরা 2টা চাই, 2টা দিলাম, দেওয়ার পর এন্টার কিংবা ট্যাব প্রেস করবো। দেখেন 2টা ডিভ তৈরি হয়ে গেছে। এই যে দেখেন একটা ডিভ হাফ উইথের তৈরি হয়ে গেছে। তারপর দেখেন আরেকটা ডিভ হাফ উইথের তৈরি হয়ে গেছে। ঠিক আছে? হাফ উইথ ক্লাস সহ তৈরি হয়ে গেছে। সো যদি আমার 3টা লাগে তাহলে আমি কি করব, 3টা লাগলে আমি এই যেভাবে করে লিখবো, হাফ উইথ, সরি, হাফ
উইথ আমি মাল্টিপ্লিকেশন কয়টা দিব এখানে, যদি 3টা লাগে তাহলে কি করব, খালি 3 চাপ দিব। আমার যদি 4টা লাগে 4টা দিব, 5টা লাগলে 5টা দিব। দেখেন 5টা ডিভ তৈরি হয়েছে উইথ ক্লাসেস অফ হাফ উইথ, মানে আমার হাফ উইথ নামের যে ক্লাসটা আছে এটা সহ 5টা ডিভ তৈরি হয়ে গেছে। সবাই বুঝতে পারছেন এটা কেমন করে করলাম? দিবে। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এই শর্টকাটগুলো শিখে রাখেন, আপনি ভবিষ্যতে যখন কোড করবেন খুব দ্রুত কোড করে ফেলতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, ধরেন আমি এটারে আলাদা আলাদা করে ফেলি। এখানে একটা ইন্টারফেস করি, আমি একটা কাজ করি, এখানে কোডে একটা কমেন্টে লিখে দিই, তাহলে আপনাদের মনে থাকবে যে কেমন করে করছি। ডট হাফ উইথ ইন্টু 2, ঠিক আছে? এটারে কমেন্ট আউট করে দিই জাস্ট মনে রাখার জন্য আর কি। ওকে, আচ্ছা আমাদের এটা হচ্ছে কি স্টার্ট এক্সপিরিয়েন্স সেকশন, পুরোটার কমেন্ট করে ফেলি। এটার আমি কোডটাকে, এই কমেন্টিংটা কেন করতেছি একজন বলেন তো? কোড যাতে বুঝা যায় নেক্সট না, টাইম অন্য কোড কোনো বুঝা যায়। ডেভেলপার এটা রিকভার করলে বুঝতে পারে। হ্যাঁ, ঠিক আছে। ক্লাস আমরা এখানে একটা আগে যেমন প্রত্যেকটা সেকশনে একটা ক্লাস দিছিলাম, যে ড্রিম সেকশনের জন্য ড্রিম সেকশন দিছি, তারপর হচ্ছে হিরো সেকশনের জন্য একটা ক্লাস দিছি, এরকম আমরা একটা এখানে একটা ক্লাস দিব। ধরে নাম দিলাম হচ্ছে এরকম যে এক্সপেরিয়েন্স সেকশন, এই যে একটা নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এক্সপেরিয়েন্স সেকশন নাম দিলাম। আচ্ছা, এবার দেখেন এক্সপেরিয়েন্স সেকশন তো ঠিক আছে। তো আমাদের এক্সপেরিয়েন্স সেকশনের প্রথমে গেছে, ও আচ্ছা আমাদের একটা হেডিং আছে, তো আমরা একটা হেডিং দেখি এই হাফ উইথের ভিতরে আমরা হচ্ছে এই দুইটা পার্ট রাখবো, আর উপর একটা এক্সপেরিয়েন্স নামে একটা আমাদের জিনিস লাগবে, সেটাকে আগে নিয়ে আসি। ধরেন এখানে আসলাম, আসার পর একটা h2 দিলাম, দিয়ে বললাম এক্সপেরিয়েন্স, ঠিক আছে, শেষ, সেভ। তারপরে ধরেন এইখানে আমরা একটা ক্লাস দিয়ে দিই, নাম দিলাম যে হেডিং। ঠিক আছে, কেন দিলাম ক্লাস, কারণ আমাদের তো আরও h2 আছে, আমি h2টার এখন অ্যালাইনমেন্ট সেন্টার করব। ঠিক আছে, এটার জন্য এই কারণে আমরা একটা হেডিং নামে একটা ক্লাস দিয়ে নিলাম। কারণ h2 রে যদি আমি এখন হেডিং সেন্টার দিই, এখানে টেক্সট অ্যালাইন যদি সেন্টার করি, সবগুলো একসাথে হয়ে যাবে। সো আমি শুধুমাত্র, আচ্ছা আগে দেখি আমরা টেক্সট অ্যালাইন ইউজ করার আগে দেখি আমাদের জিনিসটা আসছে কিনা। এই যে দেখেন আমাদের এক্সপিরিয়েন্সটা আসছে। টেক্সট অ্যালাইন কেন সেন্টার করব, কারণ হচ্ছে আমরা চাচ্ছি, এটা জানি যে যদি না ইউজ করি সাধারণত টেক্সট শুরু হয় প্রথম থেকে। সো আমাদের লাগবে একটা সেন্টার আনা, আমরা এটাকে সেন্টারে নিয়ে আসলাম, সেভ দিলাম। এবার একটু দেখি কি হয়, দেখেন আমাদের এটা সেন্টারে এসে পড়ছে। আর এই যে এখানে একটা উইথ আসতেছে না, এই প্রত্যেকটার মধ্যে গ্যাপ আসতেছে, কারণটাকে আমরা বলে দিছি প্রত্যেকটা সেকশনের। এই যে দেখেন বলা আছে যে প্রত্যেকটা সেকশনের কোথায় কোথায় বটম, প্যাডিং বটম 100 পিক্সেল। ওকে, আচ্ছা তো এটা থাকুক, আমাদের 100 পিক্সেলের একটা বটম জিনিসটা অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে, কারণ আমরা ডিফাইন করে দিছি। আচ্ছা, এখন আমরা কি করব, আমাদের হাফ উইথের ভিতরে কি কি আছে একটু খেয়াল করি। হাফ উইথটা কোথায়, এটার ভিতরে কি কি আছে সবাই একটু খেয়াল করেন তো, এখানে কি কি দেওয়া লাগতে পারে আমাদের, কেউ একজন বলেন তো? দুইটা ডিপ নেওয়া লাগবে। হ্যাঁ, তো ডিভের মধ্যে আমরা কি কি দিব? ডিভের মধ্যে হচ্ছে ডিভ অলরেডি এইচ দুইটা ওয়ান নিয়ে ট্যাগ, নিছি। হ্যাঁ, আমাদের হ্যাঁ একটা এইচ এইচ, ওয়ান ট্যাগ লাগবে। হুম, তারপর এরপর এইচ3 লাগবে একটা, আর একটা হচ্ছে পি ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ দিতে পারি আমরা, তাই না? সো আমরা চলেন এটাই জি করি ভাই। এখন। আমরা চাইলে H2 বা মানে H1 দিতে পারি। আমাদের অলরেডি H2 একটা সাইজও দেওয়া আছে এখানে, ফন্ট সাইজ, সো আমরা H2 দিয়ে দিই। চলেন এখানে আসলাম, আসার পর একটা H2 ট্যাগ লিখলাম। H2 ট্যাগের ভিতরে কি লেখা যায়, যেরকম ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার এরকম কিছু একটা লিখি আমরা, ধরেন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার এরকম লিখলাম। তারপর একটা আমাদের H3 দিলাম, H3 এর ভিতরে ধরেন এখানে কি আছে 2020, মানে আপনার কোথায় কাজ করছেন, তারপর হচ্ছে ধরেন সালটা দিবেন। সো আমি ধরেন এখানে দিলাম যে 2019, ঠিক আছে, আচ্ছা ধরলাম 18 থেকে, আচ্ছা এখানে কি আছে টু প্রেজেন্ট, আমরা এরকম দিই টু প্রেজেন্ট। আচ্ছা, এরপরে একটা সাইন দিতে হবে এরকম, এটা হচ্ছে এন্টারের পাশেই পাবেন আপনার এই সাইনটা, শিফট চেপে ওই সাইনটাতে চাপ দিবেন, দেখবেন এই জিনিসটা এসে পড়ছে। আচ্ছা, আমার এটা স্টুডিও, আমাদের হচ্ছে এজেন্সির নাম দিলাম ব্রেন্ট স্টুডিও। তারপর একটা প্যারাগ্রাফ ট্যাগ লাগবে, প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আপনি এই যে আপনার যে কোম্পানিতে কাজ করছেন ওটার ব্যাপারে ডেসক্রিপশন দিবেন। ধরেন আমরা একটা ডেসক্রিপশন, একটা ডামি ডেসক্রিপশন দিয়ে দিলাম, বাস হয়ে গেছে। এবার আমরা পরের ডিভে যাই, পরের ডিভে যে সেম জিনিসটা করব। আচ্ছা, এটা এই যে এরকম একটা দিব, যে ধরেন
আমরা আরেকটা H2 ইউজ করলাম, বললাম যে ফ্রন্ট এন্ড ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হয় না, ফুল স্ট্যাক ডেভেলপার বলা যায়, ওয়েব বললেও সমস্যা নাই, ফ্রন্ট এন্ড ডেভেলপার, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে H3 ইউজ করলাম, এটা দিলাম ধরেন 2015 থেকে 2017 একটু দিলাম। তারপর হচ্ছে ধরেন লিখলাম এরকম, ওকে। তারপর একটা প্যারাগ্রাফ ট্যাগ দিলাম, লরেন 30, এরকম একটা দিলাম। আচ্ছা, কাজ করি, আমি এটা একটু বড় দিই, দেখেন কেন বড় দিচ্ছি পরে একটু পরে দেখতে পারবেন। এটা দিলাম লরেন 50, সেভ দিলাম। আচ্ছা, এবার আমার সাইটটা আমি রিলোড করি, দেখি তো কি অবস্থা হয়। এই যে দেখেন আমাদের দুই পাশে দুইটা টেক্সট এসে পড়ছে সুন্দর মতো। আচ্ছা, এবার আপনারা যদি চান যে এই জিনিসটার মধ্যে এখন দেখেন একটু খেয়াল করেন, এখানে সবই ঠিক আছে, এখানে এই টেক্সটগুলো কমলা কালার, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে সুন্দর করে। তো আমরা একটা একটা করে কাজ করি, হ্যাঁ। তো আমরা আগে এই জিনিসটা নিয়ে একটু কাজ করি। সো এখানে আমাদের এটা কি আছে, H3 আছে, H3। আচ্ছা, আমরা আগে একটা মনে আছে আপনাদের একটা ক্লাস ইউজ করছিলাম, এই যে স্প্যান ট্যাগের ভিতরে একটা ক্লাস ইউজ করছিলাম নেম হাইলাইট, তাই না? তো চলেন আমরা সেম ক্লাসটা এখানে অ্যাপ্লাই করে দিই। নেম হাইলাইট কেন অ্যাপ্লাই করতেছি আমি একটু বলতেছি। ধরেন কোথায় কোথায় কোথায়, এই যেটার ভিতরে আমরা এই যে মনে আছে একটা স্প্যান ট্যাগ দিছিলাম যেটা অরেঞ্জ কালার, এই যে কোথায় কোথায়, দিবেন। হ্যাঁ এই যে এই ধরনের কালারটা আমরা চাচ্ছি যে অ্যাপ্লাই করতে, ঠিক আছে, যাতে আমাদের মানে বারবার কোড না লেখা লাগে। সো আমরা দুই পাশে সেম জিনিসটা ইউজ করবো। আমরা আগে কিন্তু স্প্যানের জায়গায় কিন্তু নেম হাইলাইট ইউজ করছিলাম, পরবর্তীতে আবার সেটা মুছে দিয়েছিলাম। তো চলেন আমরা ওই নেম হাইলাইটটা ইউজ করি, এখানে নেম হাইলাইট দিয়ে দিলাম। আচ্ছা সরি, কি হলো, নেম LIGHT, নেম হাইলাইট, সেভ দিলাম। আচ্ছা, কি করলাম যে এই নেম হাইলাইট নামে ক্লাসটাই আমি দুই জায়গায় অ্যাপ্লাই করছি। কোথায় একটা অ্যাপ্লাই করছি, এই যে এখানে একটা আপনার যে কোনো একটা হেডিং ছিল, কোথায় কোথায়, এই যে স্প্যান ট্যাগের ভিতরে একটা এখানে একটা ক্লাস দিয়ে রাখছিলাম নেম হাইলাইট। এই ক্লাস দিয়ে বলছিলাম যে আপনাকে বলছিলাম যে আমরা এই যে নেম হাইলাইট যে জিনিসটা সেটার কালারটা হবে ফন্টের কমলা কালার, যার কারণে কি হয়েছে যে এইখানের আমাদের এই টেক্সটটা কমলা কালার হয়েছে। এখন আমরা কি করলাম যে এই যে H3 আছে এখানের মধ্যে সেম কালারটা অ্যাপ্লাই করে দিয়েছি, কালার না অ্যাকচুয়ালি ক্লাস অ্যাপ্লাই করছি আগে, ক্লাসটা অ্যাপ্লাই করছি এখানে। ক্লাসটা অ্যাপ্লাই করার পর আমরা দেখলাম যে আমাদের কোডে জিনিসটা সেম আছে। সো আমরা যেখানে এই ক্লাসটা বসাই না কেন সব জায়গাতে কমলা কালারের কালারটা পাবে, ওকে। আচ্ছা, একটু দেখি তো এবার কি হয়, আমরা সেভ দিলাম, রিলোড দিই, দেখি হয় কিনা। আচ্ছা দেখেন, এই যে এইখানে কালারটা পাইছে কিন্তু এখানে পাইনি, এটা কারণটা কি? কারণটা এখনই দেখবো আমরা। এখানে কারণটা বলা হচ্ছে হয় নাই। আমরা এই যে এইখানে আমি এই ক্লাসটা অ্যাপ্লাই করছি, কিন্তু আমি এইখানে কিন্তু এই ক্লাসটা অ্যাপ্লাই করি নাই। তাহলে অ্যাপ্লাই করে দিই, আমি যেখানে যেখানে এই ক্লাসটা অ্যাপ্লাই করবো সেখানে আমার কমলা কালারটা এসে পড়বে, ঠিক আছে। এই যে দেখেন কমলা কালার এসে পড়ছে। সো এতটুকু কাজ শেষ। এবার আমরা আর কি করতে পারি, এবার হচ্ছে আমাদের একটা এই যে একটা ব্যাকগ্রাউন্ডে দেখেন, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেখেন, একটা সুন্দর মতো একটা কেমন ধরনের শ্যাডো টাইপ কিছু একটা আছে, তাই না? এই জিনিসটা কেমন করে আনা যায় আমরা একটু চিন্তা করি। আমরা ধরেন এখানে আসি, কোথায়, আমরা এখানে ধরেন এইখানে আসলাম, কোডে যাই, কোডে আসার পর একটু চিন্তা করি যে কোথায় আমরা বসাইলে কি ধরনের একটা জিনিস হইতে পারে। তো আমরা একটা কাজ করি, এখানে নেম হাইল সরি, এই যে কোথায় 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 টিপটা কোথায় আমাদের হাফ উইথের পাশে, এখানে আমরা আরেকটা ক্লাস বসাবো। কেউ কিছু বলতেছেন? ভাই সেকশন 2 পাশে যাওয়ার জন্য কি ইউজ করছেন? ক্লাসের ভিডিও দেখছেন? আমি তো দুইটা ভিডিও দিছি, দুইটা ভিডিওর মধ্যে। আচ্ছা, বাই সেকশন 2 পাশে যাওয়ার জন্য কি করছেন? আচ্ছা, আপনার কোশ্চেনটা কি বুঝাইছেন যে সেকশনটা 2 পাশে যাওয়ার জন্য, ও আচ্ছা ভাই সেকশনটা, ওরা বলতেছে যে আচ্ছা সেকশনটা হ্যাঁ 2 বলেন। পাশে যাওয়ার জন্য কি করছি, এটা কিছু না আগের মতোই সেম জিনিস। এই যে মনে আছে এখানে আমরা কি করছি, দুইটা ডিপ দিছিলাম না, দুইটা ডিপ দিয়ে একখানে দিছি হচ্ছে টেক্সট, আরেক পাশে দিছি ইমেজ। তারপর এটার মধ্যে কি করছি, ইমেজ, এ পাশে হচ্ছে টেক্সট। এই যে আমাদের ইয়াটা দেখেন, আমরা এখানে টেক্সট দিছি, ইমেজ দিছি, টেক্সট, ইমেজ, টেক্সট। কোডে যাই, কোডে গেলে দেখবেন যে আমাদের প্রথম সেকশন হিরো সেকশনে দেখেন একটা ডিবের মধ্যে টেক্সট দিছি, আরেকটা ডিবের মধ্যে ইমেজ দিছি। তারপর হচ্ছে একটা ডিবের মধ্যে আমি একটা ইমেজ দিছি, আরেকটার মধ্যে আমি জাস্ট হচ্ছে টেক্সট দিছি। আর হচ্ছে পাশাপাশি কেমন করে আসছে, পাশাপাশি আসার কারণটা হচ্ছে যে আমরা হাফ উইথের ভিতরে আমরা বলে দিছিলাম যে তুমি তোমার উইথটাকে 40% করো। তারপর ফ্লট লেফট ইউজ করছি, ফ্লট লেফট দিয়ে বুঝাইছি যে তুমি
যত জিনিস আছে সব কিছুকে বাম পাশে সেট করে নাও। তো আমরা করলাম কি ফ্লোট লেফটটা যদি কেটে দিই দেখেন সবগুলো সেকশন আপনার নিচে এসে পড়বে। সেভ দিলাম, রিলোড দিয়ে দেখেন সবগুলো নিচে এসে পড়ছে, দেখছেন? অ্যান্ড সব কিছু ওভারল্যাপ হয়ে গেছে, একদম পুরো বিশ্রী অবস্থা হয়ে গেছে। যখন ফ্লোট লেফট ইউজ করছি জিনিসটা হচ্ছে আমার সবগুলো পাশাপাশি হয়ে যাবে, মানে একটা সেকশনের যেখানে আমি ফ্লোট লেফট ইউজ করি না কেন ওই সেকশনে আন্ডারে এই যে হাফ উইথের ভিতরে কে কে আছে, এই যে হাফ উইথ ক্লাসগুলো কে কে আছে, এখানে 2টা হাফ উইথ ক্লাস আছে। সো তাদের কাজটাই হচ্ছে যে তারা যেখানে থাকুক না কেন যখন আমি ফ্লোট প্রপার্টিটা ইউজ করবো লেফট হিসাবে তখন সবগুলো আমার বাম পাশে গিয়ে ঠেকবে, ঠিক আছে? নদীর কিনারে কি হয় যে কিংবা যে কোনো ডোবা নালায় কি হয় যে ময়লাগুলো কি স্রোতের সাথে সাথে এক কোণায় গিয়ে থাকে না, তেমনই আমরা যখনই ফ্লোট প্রপার্টিটা ইউজ করবো এটা ভেসে গিয়ে আপনার বাম পাশে গিয়ে সেট হবে। তো আমরা আবার এটাকে রিলোড দিই, সাইডটাকে রিলোড দিলাম, এই যে দেখেন সবকিছু আবার সেট হয়ে বাম পাশে চলে আসছে। ওকে, সেম জিনিসটা এখানে করছি। এখানে কি করছি, জাস্ট 2টা ডিপ দিলাম, আগে কি করছি ইমেজ দিছিলাম, এখন কি করছি দুই পাশে সমানভাবে টেক্সট অ্যাপ্লাই করছি। আমরা টেক্সট দিছি, এখানে হেডিং দিছি, প্যারাগ্রাফ দিছি, সো এভাবে করে আসছে। আচ্ছা এটা গেল, আমরা হচ্ছে এখন চেষ্টা করতেছি যে এইখানে একটা ব্যাকগ্রাউন্ডে কিছু একটা বসানোর জন্য। আচ্ছা ব্যাকগ্রাউন্ড বসানোর জন্য আমরা করব কি, এই হাফ উইথের পাশে একটা নতুন একটা ক্লাস অ্যাপ্লাই করবো। আমরা কিন্তু অলরেডি বলছিলাম যে একটা ক্লাসের ভিতরে আপনি একাধিক ক্লাস একই সাথে মানে মাল্টিপল ক্লাসেস ইউজ করতে পারবেন। সো আমরা ধরেন এখানে একটা নাম দিলাম যে সিঙ্গেল এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স, এই ক্লাসটাই আমি এখানে অ্যাপ্লাই করবো। আবার এখানে আমি দিয়ে দিলাম সিঙ্গেল এক্সপেরিয়েন্স, সেভ দিলাম। আমরা এখানে আসি, সিঙ্গেল এক্সপেরিয়েন্স। আচ্ছা যেটা করতেছিলাম যে সিঙ্গেল এক্সপেরিয়েন্সের একটা আমরা ক্লাস অ্যাপ্লাই করছি। তো আমরা চাচ্ছি যে এটা ব্যাকগ্রাউন্ডে কিছু একটা বসাতে। ধরেন আমাদের আগে আমরা টেক্সট শ্যাডো নামে একটা জিনিস ইউজ করে আসছি, তাই না? তো আমরা এখন নতুন একটা জিনিস ইউজ করব। ধরেন আচ্ছা আগে আমি একটা কালার দিই, ধরেন ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলাম, ধরেন এই যে এরকম। দেখেন তো কি হচ্ছে, দুই পাশে দেখেন অরেঞ্জ কালার এসে পড়ছে। আচ্ছা সেভ দিলাম। আচ্ছা কাজ করে অরেঞ্জ না দিয়ে অন্য কিছু একটা দিই, ধরেন কি দেওয়া যায়, আচ্ছা অর্কিড কালারটা দিই, দেখেন কি হয়। আচ্ছা এটা এখানে আসতেছে কেন? আচ্ছা আমি মনে হয় ক্লাসটা অ্যাপ্লাই করছি এই জায়গায়, বুঝছেন? ক্লাসটা আমার দেখেন সিঙ্গেল এক্সপিরিয়েন্স ক্লাসটা আমি অন্য জায়গায় অ্যাপ্লাই করছি। এই যে দেখেন কোথায় অ্যাপ্লাই করছি, এইচসির মধ্যে, যার কারণে জিনিসটা আমার অর্কিড কালারটা ওই কালারের ব্যাকগ্রাউন্ড হিসাবে আসতেছে, কিন্তু আমার দেওয়া উচিত ছিল এই জায়গাটায়। টিভির ভিতরে। হ্যাঁ এটা ডিভের ভিতরে। এবার দেখেন দুই পাশে আমার অর্কিড কালারটা আসতেছে। সো আমরা তাহলে বুঝতে পারতেছি যে এখানে যদি আমরা কোনো একটা ক্লাসের ভিতরে কিছু একটা দিই এই জিনিসটা আমার এই ব্যাকগ্রাউন্ড হিসাবে অ্যাপ্লাই হবে। তো আমরা এই কালারটাকে উঠাই দিই, এখন কালার উঠাই দিয়ে আমরা এমন একটা জিনিস দিব যে এটার নাম হচ্ছে বক্স শ্যাডো, ঠিক আছে? এই যে বক্স শ্যাডো নামে একটা জিনিস আছে, সেটা আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা বক্স শ্যাডো জিনিসটা কি, আমরা আগে কিন্তু টেক্সট শ্যাডোর মতো জিনিসটা দেখছিলাম যে আমরা ভার্টিক্যাল এবং হরাইজন্টাল একটা প্যাডিং ইউজ করছি, তারপর একটা কালার ইউজ করছি, তাই না? সো ধরেন আমি এখানে দিলাম যে আপনার 10 পিক্সেল ভার্টিক্যাল হরাইজন্টাল দুই পাশে 10 পিক্সেল দিলাম, তারপর একটা কালার দিলাম গ্রে। দেখি তো কেমন দেখা যায়। আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা উঠাই দিছি। এবার দেখেন শুধুমাত্র একটা বক্স শ্যাডো আসছে, কিন্তু জিনিসটা কিন্তু ভালো লাগতেছে না, শ্যাডোটা কেমন যেন দেখা যাচ্ছে। তাহলে আমরা একটা কাজ করি, এইটাকে আমরা যে একটা অপাসিটি দিব এরকম 40 পিক্সেল, ঠিক আছে? এটা ঠিক কালারের আগে দিবেন, ঠিক আছে? আমরা দিলাম, রিলোড দিই। এবার দেখেন জিনিসটা চেঞ্জ হয়ে গেল। যখনই আমরা 40 পিক্সেল দিছি, এটা যদি আপনি কমায় দেন, দেখেন 10 পিক্সেল দেন, জিনিসটাকে এরকম হবে। দেখছেন জিনিসটা আপনার এরকম হচ্ছে, আপনি এটা কতটুকু ঘোলা হচ্ছে আর কি, একটু মানে স্প্রেডিং হবে আর কি, যে আপনি একটা বক্স শ্যাডো কিছু একটা কালার ইউজ করছেন কিন্তু কালারটা কতটুকু স্প্রেডিং হবে সেটা এই পিক্সেলটাতে নির্ধারণ করা যাচ্ছে। আপনি আরেকটু দেন 50 কিংবা 80 দেন, আমরা আগে 40 দিয়েছিলাম তো 80 দেন, দেখেন কি হচ্ছে, এটা একদম ছড়া যাবে। তো আমরা এত চাই না, আমরা চাচ্ছি যে কাইন্ড অফ 30 পিক্সেল, অ্যারাউন্ড 30 পিক্সেল দিলে কেমন দেখায় এরকম। আমরা 40 দিয়ে দেখি তো কেমন দেখায়, সেভ দিলাম। এই যে দেখেন এরকম। আপনি যদি গ্রে না দিয়ে অন্য কালার দেন, কি হলো, আচ্ছা গ্রে না দিয়ে যদি আপনি অন্য কালার দেন তাহলে কিন্তু জিনিসটা শ্যাডোর মতো লাগবে না। ধরেন আপনি রেড দিলেন, ঠিক আছে, শ্যাডোর মতো লাগবে না, জিনিসটা একটু অন্যরকম লাগবে। তখন দেখেন লাল কালারটা শ্যাডো হচ্ছে, তো আমাদের লাল কালার শ্যাডো ভালো লাগবে না, সো আমরা কালার মিলানোর জন্য গ্রে দিছি। ওকে, সাধারণত সবাই গ্রেইশ কালারটাই ইউজ করার চেষ্টা করে।
আচ্ছা, তো এটা গেল, আমাদের সেভ দিলাম, রিলোড দিই, দেখেন আমাদের সুন্দর মতো একটা জিনিস এসে পড়ছে। এইবার একটু চিন্তা করেন, এইখানে দেখেন দুইটা কিন্তু সেম একটা হাইট আছে, তাই না? সেম একটা হাইট আছে, আমাদের একটা হাইট অ্যাপ্লাই করা উচিত। এই কারণে আমি দুই পাশে দুইটা সমানভাবে টেক্সট না দিয়ে দুইটার মধ্যে ডিফারেন্স দিছি, যাতে আমরা একটা হাইট অ্যাপ্লাই করতে পারি এবং জিনিসটাকে সুন্দর মতো সাজাতে পারি। তো আমি একটা হাইট দিই, ধরেন একটা হাইট দিলাম এরকম, যে একটা হাইট দিই ধরেন 80%। 80% মনে হয় অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, 80% দিলে জিনিসটা সুন্দর মতো দুই পাশে সমান সমান হাইট হয়ে যাচ্ছে। আপনি চাইলে এটারে আরেকটু বাড়াইতে পারেন, ধরেন 90 করলেন, 90 করলে আরো একটু বড় হবে। তো আমাদের দরকার নেই, আমরা হাইটটা আগের মতোই রাখি। সেভ রাখলাম, আমরা দুই পাশে সমান একটা হাইট দিয়ে দিলাম যাতে জিনিসটা সুন্দর মতো সেট হয়ে থাকে। আচ্ছা, এবার আমাদের কি করা যেতে পারে? এবার দেখেন, এই বাম পাশে একটা জিনিস আছে, বাম পাশে একটা বর্ডারের মতো একটা জিনিস আছে, তাই না? এই বর্ডারটা আমরা চিন্তা করেন যে এখন আমরা কি করতেছি, সিঙ্গেল এক্সপিরিয়েন্সে যদি আমরা একটা কালার বসাতে পারি, হাইট বসাতে পারি, আমরা যদি একটা বর্ডার বসাই, দেখেন বর্ডার বসাইলাম, ধরেন বর্ডার দিলাম যে 7 পিক্সেল সলিড, এরকম একটা দিলাম। এখানে কালার না দিয়ে আমরা দেখি কি আসে। সরি, এখানে না। আচ্ছা, যখন আমরা হচ্ছে 7 পিক্সেল একটা, আচ্ছা বর্ডার লেফট বলবো, ঠিক আছে? বর্ডার লেফট দরকার আমাদের শুধু, আমরা বর্ডার লেফট দিলাম, ঠিক আছে? 7 পিক্সেল সলিড। আপনি কালার যদি উল্লেখ না করেন সেটা ব্ল্যাক কালার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, বর্ডার লেফট দিলে কি হচ্ছে, আমার দুই পাশে ব্ল্যাক কালার আসতেছে। কিন্তু এবার চিন্তা করেন যে এইখানে কিন্তু আমার দুই পাশে দুইটা ডিফারেন্ট কালার আছে। এটা কি করা যেতে পারে? আমি একটু ট্রিক অ্যাপ্লাই করি, যে আমরা ক্লাস দিয়ে, ক্লাস নিতে হবে। হ্যাঁ আমরা তো ক্লাসটা অলরেডি আরেকটা করছি, ক্লাস তাহলে নিতে আমরা হবে। আরেকটা ডিফারেন্ট জিনিস ইউজ করতে পারি। সেটা হচ্ছে আমাদের একটা বড় একটা অস্ত্র আছে, সেটার নাম হচ্ছে আইডি। আইডি। আমরা দুই পাশে দুইটা একটা আইডি দিয়ে দিই, এটার মধ্যে একটা আইডি দিলাম, এটার মধ্যে একটা আইডি দিলাম। আমরা তো জানি অলরেডি যে আইডি জিনিসটাই হচ্ছে ইউনিক। সো দুই পাশে দুইটা আইডি দিয়ে দুইটার মধ্যে আমি যদি একটা জিনিস অ্যাপ্লাই করতে পারি, ধরেন একটা কালার দিলাম, এটার মধ্যে একটা কালার দিলাম, এটার মধ্যে একটা কালার দিলাম, দেখবেন যে দুইটা দুই রকম হয়ে যাচ্ছে। তো আমরা তাহলে এটা উঠাই দিই, এটা আমাদের লাগবে না, সেভ দিলাম। আমরা হচ্ছে তাহলে একটা কাজ করি, ভাইয়া ওখানে চলে আসি। দুইটাকে দুইটা আলাদা ক্লাস দিয়ে করা যাবে না? আলাদা ক্লাস দিলে দিতে পারেন, কিন্তু আমার মানে আমরা ইউনিক করা, এখানে অলরেডি আমরা দুইটা ক্লাস অ্যাপ্লাই করছি। সো আমরা এমনভাবে চিন্তা করবো যে আমরা যদি একটা আইডি অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমাদের জিনিসটা আরেকটু ইজি হচ্ছে। আমরা এত বারবার ক্লাস ইউজ না করে আমরা আইডি ইউজ করি, মানে আপনারাও ইউজ করাটা শিখলেন যে আইডির কাজটা কি আলটিমেটলি। সো আমরা এখানে একটা ধরেন আইডি দিলাম, এটার নাম কি, ফুল স্টেক। সো আমরা নাম দিলাম যে ফুল স্টেক, এরকম একটা নাম দিলাম, ঠিক আছে? একটা আইডি দিলাম ফুল স্টেক। আর এখানে আচ্ছা, এটা তো ফুল স্টেক, ঠিক আছে? আমরা এই আইডিটার ভিতরে সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখানে আমরা আইডির নাম দিয়ে অ্যাপ্লাই করি। ফুল স্ট্যাকের ভিতরে আমরা দেখি কি করা যেতে পারে। আপনি একটু খেয়াল করেন, আমরা আগে কি করছিলাম, একটা বর্ডার বসিয়েছিলাম। সো আমরা এভাবে করে একটা বর্ডার দিয়ে দিই, যে বর্ডার লেফট, ধরেন আগের মতো করে 7 পিক্সেল সলিড দিলাম, ঠিক আছে? আগের মতো সলিড দিলাম, সেভ দিই, দেখি তো কি হয়। এই যে দেখেন, এখন শুধুমাত্র এখানে বর্ডারটা আসতেছে। আবার আপনি যদি এখন চিন্তা করেন যে বর্ডার লেফটে ওরা কি কালারটা ইউজ করছে, ওরা ইউজ করছে এরকম, ধরেন আমরা এটারে বর্ডারে দিই, ঠিক আছে? এটাকে বর্ডারে দিই। এটাকে বর্ডারে দেওয়ার জন্য আমরা একটু চিন্তা করি যে কি ধরনের জিনিস দেওয়া যেতে পারে। আমাদের বর্ডার লেফট নর্মাল কালার কিন্তু না, এটা দেখেন একটু ডিফারেন্ট, একটা গ্রেডিয়েন্ট ইফেক্টের মতো আসতেছে না? খেয়াল করছেন সবাই? এটা কিন্তু একটা জি সলিড ভাইয়া। কালার না, এটা কিন্তু একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট আসতেছে। তো আমরা এটাকে অ্যাপ্লাই করার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বর্ডার ইমেজ নামে একটা জিনিস আছে। এটার সাথে আপনারা হয়তো বা পরিচিত না, বাট এটা মানে এটা ইউজ করবেন। করার পর আপনাকে যে কাজটা করতে হবে, একটা জিনিস লিখতে হবে, লিনিয়ার গ্রেডিয়েন্ট। আমরা বাটনের জিনিসটা ইউজ করছিলাম, গ্রেডিয়েন্ট, ঠিক আছে? GRADIENT, ঠিক আছে? তারপর আমাদের কি ইউজ করতে হবে, দুইটা, এই যে এরকম ফার্স্ট ব্রেকেট দুইটা ইউজ করতে হবে। তারপরে মাঝখানে আমরা আমাদের যে জিনিসটা লাগে সেটা ইউজ করব। লাইক আমাদের হচ্ছে একটা কালার লাগবে, ধরেন এখানে কালারটা কি হবে, ব্লু, পরেরটা ধরেন সায়ান কালার, ঠিক আছে? আমরা মানে যেটা অ্যাপ্লাই করবো এটা দিয়ে দিয়ে দেখবো যে আসতেছে কিনা, ঠিক আছে? এই যে দেখেন আমাদের বর্ডারটা চলে গেছে, কিন্তু এই কালারটা এখন অ্যাপ্লাই হয় না। তাইলে আমরা কি করতে পারি, একটা ডিগ্রি দিই। তো এখানে আমরা একটা আগের মতো করে একটা ডিগ্রি দিই, জাস্ট কালারের আগে একটা, ধরেন আমরা 180 ডিগ্রি ডিগ্রি দিলাম, তারপর আবার কমা দিয়ে দিলাম, তারপর সেভ দিই, দেখে তো আসে কিনা। তো
তাও আসতেছে না। এটা আনার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে আপনি যে বর্ডার একটা ইমেজ বসাইতেছেন, হ্যাঁ? আগের মতো কিন্তু আমরা একটা সলিড কালার বসাইতেছি না। এখানে কি বসাইতেছি? একটা ইমেজ বসাইতেছি। সো ইমেজের একটা স্লাইস নিয়ে আসতে হবে আমাদের। স্লাইসটা আনার জন্য আমরা কি করব? একটা কোড লিখব এরকম যে বর্ডার ইমেজ তারপর হচ্ছে স্লাইস। এই যে দেখেন অলরেডি আমার সাজেশন এসে পড়ছে বর্ডার ইমেজ স্লাইস। আপনার স্লাইস কয়টা লাগবে? আপনি একটা দিলেন স্লাইস। দেখি তো এবার আসে কিনা? এই যে দেখেন আমার সুন্দর মতো এই যে একটা বর্ডার আসলো। বর্ডারের পর আমি একটা বর্ডার ইমেজ ইউজ করলাম। ইমেজের ভিতরে আমি লিনিয়ার গ্রেডিয়েন্টটা ইউজ করলাম। ব্লু সায়ান কালার এবং বলে দিলাম যে তুমি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে শো করাও। সো 180 ডিগ্রিতে আসলো। তারপরেও কিন্তু আমার জিনিসটা আসতেছিল না। আনার জন্য আমরা কি করছি? বর্ডার ইমেজ যে আমি ইউজ করছি, ইমেজের একটা আবার স্লাইস নিয়ে আসলাম বর্ডারের মধ্যে। তারপর এটার জন্য একটা 1 সংখ্যক ইউজ করলাম। শেষ হয়ে গেল। আপনি যদি চান 180 র জায়গায় আপনি ধরেন 90 দিলেন। দেখি তো কেমন দেখা যায়? এই যে দেখেন 90 দিলে ব্যবহার করে কালারটা বোঝা যায় না। তো আমরা 180 র আশেপাশে রাখি, ধরেন 150 দিই। এই যে 150 দিলেও কালারটা ব্যবহার করে আসতেছে না। সো 180 দিলে জিনিসটা সুন্দর করে মানে শো হচ্ছে। ওকে? এই দেখেন অনেকটা এটার সাথে মিলে গেছে। ওকে, আমরা জাস্ট এটারে একটু ডিফারেন্ট করে নিলাম। এবার তাহলে এই কালারটা আনার জন্য কি করব? এই কালারটা আনার জন্য আমাদের কি করতে হবে? সেম ভাবে এখানে কি করতে হবে? টাইডি এপ্লাই করতে হবে না? হবে কি না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখানে একটা আইডি এপ্লাই করি। ধরেন এটা কি আমাদের? এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড। আমরা দিলাম ফ্রন্ট এন্ড, সেভ দিলাম। দেওয়ার পর আমাদের কোড কোথায়? কোডের স্টাইলে যাব। এখানে আসলাম। ফ্রন্ট এন্ডের ভিতর আগের মতো করে আমরা এই পুরো জিনিসটাকে কপি করে নিয়ে আসি। আপনি চাইলে কিন্তু এই যে বর্ডারের লেফটের এই যে এই জিনিসটা কমাইতে বাড়াইতে পারবেন। আমি দেখাই দিব। এটা আপনারা জানেন কেমন করে কমাইতে হয়। যত দিবেন তত পিক্সেলের বর্ডার তৈরি হবে, এটাই। আচ্ছা, ধরেন এখানে আমার কালারটা চেঞ্জ করা লাগে। কালারটা ধরেন আমি দিলাম যে লাইট স্যালমন, আর এটা দিলাম টমেটো কালার। ঠিক আছে? এবার দেখি তো এটার মতো হয় কিনা। এই যে দেখেন অনেকটা এটার মতোই হইছে। হ্যাঁ, এটার মতোই। জাস্ট এখানে একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিব। কালার না, একটা ইমেজ বসাবো, কাজ শেষ আমাদের। আচ্ছা, ইমেজ বসানোর জন্য কি করতে হবে? তাহলে আমাদের সেকশন কোনটা? এখানে সেকশনটা কে? এই যে এই সেকশনটার নাম কি? এক্সপেরিয়েন্স সেকশন, তাই না? সো আমরা এক্সপেরিয়েন্স সেকশন নামে এটার একটা ক্লাস দিয়ে রাখছি। এটার ভিতর আমরা ছবিটা বসাবো। এক্সপেরিয়েন্স সেকশনটা শুরু হয়েছে কোথায়? ধরেন এখানে এই যে হেডিং এর আগ দিয়ে এইখানে আমরা ডট দিয়ে এক্সপেরিয়েন্স সেকশন বসালাম। ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। ইউআরএল দিলাম। তারপর আগে ইমেজটাকে আমরা নিয়ে আসি। এখানে এরকম একটা ইমেজ লাগবে, রাইট? ইমেজটা কোথায় আছে দেখি তো, আমাদের এখানে আছে কিনা। নাই। 16 কুমিল্লা সদর। এইটাই মনে হয়। এই যে এক্সপেরিয়েন্স ব্যাকগ্রাউন্ড কপি করলাম। ক্লাস প্র্যাকটিসে যাই। 16 নাম্বার। এটাই তো পোর্টফোলিও। ইমেজের ভিতরে গিয়ে সেভ জাস্ট পেস্ট করে দিলাম। এবার আমরা এখানে আসি। আমাদের ছবিটা কি হবে? এখানে একটা ইনভার্টেড কমা দিয়ে নিই। ইমেজের ভিতরে কে আছে? এই যে এক্সপেরিয়েন্স, সরি, হ্যাঁ, ইমেজের ভিতরে এই যে এক্সপেরিয়েন্স ডট বিজি, এটা আমরা নিয়ে আসবো। সেভ দিলাম। দেখি তো কি অবস্থা হয় এখন। আমাদের সাইট কোনটা? এটা, রাইট? না, এটা আমাদের সাইট। রিলোড দিই, দেখেন ছবিটা আইসা পড়ছে, একদম রিপিট হয়ে যাচ্ছে। এটাকে ঠেকানোর জন্য কি করতে হবে আমাদের? আমরা কি করব এটার ভিতরে এখন ছবিটাকে যাতে রিপিট না হয়? ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, সেভ দিলাম। আচ্ছা, দেখেন ছবিটা একটু উপরে আছে, এটাকে নামাই নিয়ে আসি আমরা। এটাকে তাহলে কি করব? ব্যাকগ্রাউন্ড পজিশন ধরেন আমি লেফট দিই। ঠিক আছে? এটার কোনো এখন ব্যাকগ্রাউন্ড পজিশন দেওয়া নেই। ওকে, লেফট দিলাম। দেখি তো কাজ হয় কিনা। এই দেখেন লেফট হয়ে গেল। এখন যদি আমি চাই যে রাইট করতে, রাইট করলে কি হবে? রাইট করলে এটা রাইট সাইডে চলে যাবে। সো আমাদের লেফটে রাখবো, যেহেতু ছবিটার সাইজটা এইরকমই আমাদের। এটা বাম পাশ হয়ে আছে। আপনি যদি সেন্টার দিতে চান সেন্টারও দিতে পারবেন। সেন্টারও দিতে পারবেন। সেন্টার দিলে এই যেটা মাঝখানে আসবে এটাই। সো আমাদের লাগবে লেফট সাইড। লেফটে দিয়ে রাখলাম। হয়ে গেল কাজ। সুন্দর মতো আসছে। এখন দেখেন এই জিনিসটা দেখতে ভালো লাগতেছে না। এটা ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে বোঝা যাচ্ছে। ঠিক না? তো আমরা একটা কাজ করি যে এই যে সিঙ্গেল আমরা যে ডিপটা তৈরি করছিলাম, এটার ভিতরে কি আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি না? কালার। এটা ধরেন আমাদের সিঙ্গেল এক্সপেরিয়েন্সটা কোথায়? সিঙ্গেল এক্সপেরিয়েন্স, সিঙ্গেল
এই যে এটার ভিতরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, যে ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড প্রপার্টি একটা ইউজ করলেই হয়, ট্রিপল এ, ব্যাস সেভ দিলাম, রিলোড দিই। দেখেন এখন দেখতেও ভালো দেখাচ্ছে। ওদেরটা দেখেন এই পাশটা ভালো লাগতেছে না দেখতে, সো আমরা এটার এই পাশে নিয়ে আসলাম, যেহেতু এটার কালারটা মিলে যায় একসাথে, তো আমরা দুই রকম কালার রেখে এটার ব্যাকগ্রাউন্ড দিলাম, হয়ে গেল কাজ। আচ্ছা ওরা সাইডে রাখছে, আমরা মাঝখানে আনলাম। আচ্ছা আমাদের এতটুকু কিন্তু কাজ শেষ। কারো এই সেকশনে কোথাও বুঝতে অসুবিধা হয়েছে এখন পর্যন্ত? কারো বুঝতে কোনো অসুবিধা হয়েছে এতটুকুর মধ্যে? না ভাইয়া। না ভাইয়া। কারো কোনো কনফিউশন নাই? ওকে, না থাকলে খুবই ভালো। তাহলে আমরা পরের সেকশনে যাই। যদি সমস্যা থাকে বলেন ভাই, আমরা পরের সেকশন মুভ করব। না হলে তো খুব ভালো, থাকলেও বলবেন, কারণ এটা কিন্তু কালকে আপনাদের পুরো সেকশনের কাজ, মানে পুরো সাইটটা বানায় দেখাইতে হবে। এখানে আপনারা আপনাদের নিজেদের ছবি ইউজ করবেন। আমি তো আপনাদের অলরেডি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছি, অলরেডি বলছি যে গুগল ড্রাইভে আপনাদের এই ফাইলটা আপলোড করা আছে, এখানে সবগুলো ব্যাকগ্রাউন্ড পাবেন। এগুলো হচ্ছে আমি সম্ভবত ইউজ করছি। আর এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, আপনার যেটা মন চাই সেটা ইউজ করে পুরো একটা সাইট বানায় দেখাবেন। জাস্ট আপনার ছবি ইউজ করবেন এবং আপনার ইনফরমেশনগুলো দিবেন। ঠিক আছে, এখানে আমি আমার নাম দিছি, আপনারা আপনার মতো করে টেক্সট বসাবেন, কিন্তু ভালো কিছু একটা লিখবেন যেন আপনার এটা পোর্টফোলিও সাইট হিসাবে শো করাতে পারেন। কোনো একটা ক্লায়েন্ট যদি আপনার কাছে চায় যে আপনার এইচটিএমএল সিএসএস দিয়ে করা কোনো সাইট থাকলে আমাকে দেখাও, তখন আপনি দেখাবেন। সো এটা কিন্তু একটা ভালো অপরচুনিটি, আপনি আমার ক্লাসের প্র্যাকটিসের সাথে সাথে নিজের একটা প্রজেক্ট তৈরি করে ফেলতেছেন। ওকে, আর আমাদের প্রত্যেকটা প্রজেক্টের পিছনে কিন্তু নাম্বার থাকবে। প্রথম প্রজেক্টের জন্য আমরা কোনো নাম্বার দিব না, তার পরবর্তীতে আমাদের প্রজেক্ট দেওয়া হবে, ওগুলো আপনাদের নাম্বারগুলো আমরা এলডিপিতে সংরক্ষণ করব। ঠিক আছে? আচ্ছা, ভাইয়া পরশু দেই। আহ, কালকে কালকে সম্ভব না? না ভাইয়া। না ভাইয়া কালকে আচ্ছা ঠিক আছে, কালকে প্র্যাকটিস করেন, যতটুকু পারা যায় করেন, লাগলে পরশু দিন দিন। আচ্ছা, তো এতটুকু গেল। এটা গেল, তারপর হচ্ছে আমাদের আরেকটা জিনিস আছে, ছোট্ট একটা পার্ট আছে বাকি, সেটার নাম হচ্ছে ফুটার। ঠিক আছে, ফুটারটা আনার জন্য আমরা কি করব? ফুটার নাম আমাদের একটা পুরো একটা, চাইলে আপনি এখানে আরেকটা সেকশন তৈরি করতে পারেন, কিংবা ফুটারের জন্য একটা আলাদা আমাদের একটা ট্যাগই আছে, ফুটার ট্যাগ। এটার ভিতরে আমাদের কি লাগবে একটু চিন্তা করেন। এটার ভিতরে কি আছে? একটা নর্মাল টেক্সট আছে, তাই না? তো আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিই। ট্যাগ নেওয়ার পর এখানে হচ্ছে কি আছে, যে পিটার পার্কার সামথিং। আচ্ছা, আমাদের কপিরাইট সাইনটা কিভাবে করে পাই? কপিরাইট সাইনটা কিবোর্ডে মনে না দেওয়া যাবে, আমরা গুগল থেকে নিয়ে আসি কপিরাইট সিম্বল। ঠিক আছে, কপিরাইট সিম্বল এই যে এখান থেকে কপি করে নেন, শর্টকাটে কপি করে ফেললাম এখানে। আচ্ছা, পেস্ট হয় না, কি ব্যাপার? কপি হয় না মনে হয়, কপি দেখি তো পেস্ট হয় কিনা। এই তো পেস্ট হইল, কি ব্যাপার? এই যে আসছে, এই যে হয়ে গেছে। তাহলে আমাদের কি আছে? কপিরাইট, এখানে কি লেখা? কপিরাইট পিটার পার্কার, আচ্ছা 2000। আচ্ছা আমরা লিখি যে অল রাইটস, আমি আমার নাম লিখি, এর কিছু একটা লিখলেন আর কি, অল রাইটস রিজার্ভড টু হিসাব আহমদ। মানে এটা আমার নিজস্ব ওয়েবসাইট, তো তাই আমি এটা লিখলাম। সাধারণত কপিরাইট এটা লিখতে হয় ওয়েবসাইটে, না লিখলে মানে এই জিনিসটা আপনার, তো যে কেউ কপিরাইট করলে আপনি ধরতে পারবেন, মানে কপি করলে আপনি ক্লেম করতে পারবেন যে তুমি আমার জিনিস কপি করছো। ওকে, সেভ দিলাম, সেভ দেওয়া হয়েছে। আমরা একটু রিলোড দিয়ে দেখি তো আসে কিনা। এই যে দেখেন আমার জিনিসটা এসে পড়ছে, কিন্তু এটা বাম পাশে অ্যালাইন হয়ে রয়েছে। এটার কি করা যায়? এটার জন্য আমরা এখানে আসবো, আসার পর হ্যাঁ, ফুটার ডিরেক্ট আপনি ফুটারের উপরে আপনি হচ্ছে যে টেক্সট অ্যালাইন করতে পারেন, কিংবা ফুটার লিখে প্যারাগ্রাফ দিয়ে করতে পারেন। সো আমরা আগে ফুটার দিয়ে ট্রাই করব, যদি না হয় কোনো কারণে। অনেক সময় দেখবেন যে একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগে আপনি কাজ করতে যান, সেটার উপর অ্যাপ্লাই না করে আপনি তার মাদার, যে বা এটার মানে হেড কি বলে, মাদার একটা ফুটার বা একটা ট্যাগ থাকে আর কি। মানে ধরেন এটার মাদার ট্যাগ হচ্ছে ফুটার, আবার এই ডিভের মাদার ট্যাগকে সেকশন, তো এরকম আর কি। যে আমাদের প্যারাগ্রাফের উপরে কি আছে? সে আছে হচ্ছে ফুটার আছে, আপনি চাইলে ফুটারের মধ্যে টেক্সট সেন্টার করতে পারেন, কিংবা ফুটারের ভিতরে প্যারাগ্রাফের ভিতরে করতে পারেন। আমরা আগে ট্রাই করব ফুটারের ভিতরে হয় কিনা, যদি না হয় সেক্ষেত্রে ফুটারের ভিতরে আমরা পির ভিতরে কাজ করব। আচ্ছা আমরা এখানে দিই টেক্সট অ্যালাইন, আমরা সেন্টার করি, সেন্টার করে দেখি কাজ হয় কিনা। এই যে আমাদের অলরেডি হয়ে গেছে। যদি না হইতো তখন সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হতো, যে ফুটারের ভিতরে প্যারাগ্রাফ লিখে এভাবে করে টেক্সট অ্যালাইন সেন্টার করলেও দেখবেন সেম জিনিসটাই হচ্ছে। ঠিক আছে, দুইটাই মাথায় রাখেন, কখনো কাজ না করলে আরেকটা দিবেন, এই আর কি। আচ্ছা দেখেন, এটা টেক্সটের সাধারণত ফুটারের টেক্সটটা একটু ছোট বড় করতে হয়, আমরা এটা একটু ছোট করে নিই।
যে ধরেন ফন্ট সাইজ দিলাম 14 পিক্সেল। ফুটারের টেক্সটটা একদম ছোট হয়, 12 থেকে 14 পিক্সেলের মধ্যে। এই যে ঠিক আছে, এখন দেখতে ভালো লাগতেছে। আমাদের পুরো সাইটের কাজ কিন্তু শেষ। ঠিক আছে, ওদেরটা হচ্ছে আমাদেরটা একটু বেটার হয়েছে, জাস্ট ছবিগুলো চেঞ্জ করলে হবে। ওকে, আচ্ছা। সো আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা দেখব যে আপনি তো ক্লায়েন্টের অনেক প্রজেক্ট করতেছেন, তাই না? ক্লায়েন্টের প্রজেক্ট ডেভেলপ করতেছেন, কিন্তু প্রজেক্টটা কোথাও না কোথাও তো শোকেস করানো দরকার। আপনি ক্লায়েন্ট যদি আপনার কাছে প্রজেক্টের মানে স্যাম্পল চায়, তখন আপনি কি করবেন? আপনি কি আপনার HTML ফাইলের সব সোর্স দিয়ে দিবেন তাকে? তা করবেন না। তখন আপনাকে করতে হবে যে আপনাকে কোনো একটা ওয়েবসাইটের একটা লিঙ্ক দিতে হবে, যেটার মধ্যে আপনার ওয়েবসাইটটা হোস্ট করা থাকবে। তো আপনারা GitHub-এর নাম শুনছেন কেউ? GitHub-এর নাম শুনছেন কেউ? জি ভাই, জি ভাই, জি ভাইয়া। আচ্ছা, তো আমরা এখন GitHub-এ এই জিনিসটাকে পুরোটা হোস্ট করব। আচ্ছা, আমার অলরেডি GitHub-এ অনেকগুলো অ্যাকাউন্ট আছে। সো আমারটাতে না করে আপনাদের কারো একজনের GitHub-এর অ্যাকাউন্টে আমি করি। মানে ধরেন কারো একদম GitHub নাই, এরকম যদি কেউ থাকেন, আপনাদের একটা ইমেল জি অ্যাড্রেস ভাই, নিয়ে। আমার আচ্ছা, তাহলে মহিমিন ভাই একটা কাজ করেন। আপনি এখন স্ক্রিনটা শেয়ার করবেন, GitHub-এর ওয়েবসাইটে ঢুকবেন, আপনি নিজে কাজটা করবেন, আমি সবাইকে ইনস্ট্রাকশন দিব। সবাই দেখবে যে কেমন করে GitHub-এ আপলোড করতে হয়। ওকে? ওকে ভাই। আচ্ছা, এটা একটু দাঁড়ান একটা সেকেন্ড, মানে একটু বেশি প্যারা হয়ে যাবে, কারণ হচ্ছে আপনার কাছে তো কোনো ফাইল নাই। সো আমার কাছে ফাইল আছে, আমি আপলোড করি, ঠিক আছে? আচ্ছা, আমি এক ওকে, কাজ ওকে। করি, নতুন করে একটা তৈরি করি GitHub-এ। দেখি, আমি জানি না আমার কোনো ইমেল খালি আছে কিনা, ট্রাই করে দেখি, সাইন আউট করে দেখি। আচ্ছা, আমি যেমন করে করতেছি আপনারা দেখতে থাকেন। জাস্ট GitHub-এর এই ওয়েবসাইটটাতে আসবেন, ঠিক আছে? GitHub-এর এই ওয়েবসাইটে আসবেন সবাই। আসার পর আপনার হচ্ছে এরকম একটা সাইন আপ করতে বলবে আপনাকে। আপনি ধরেন সাইন আপে ক্লিক করবেন, করার পর আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। ধরেন আমি দিলাম হচ্ছে কি বলবো, LEDP, ঠিক আছে? LEDP লট 10, আচ্ছা, এরকম LEDP লট। ভাইয়া আপনার কি গিটহাবে এডু মেল দিয়ে সাইন আপ করা? না, আমার হচ্ছে নর্মাল মেল দিয়ে সাইন আপ করা। আচ্ছা আচ্ছা। LEDP, আচ্ছা LEDP, আচ্ছা হিসাম, এরকম কিছু একটা নাম দিলাম, বা হিসাম LEDP, এটা দিই, কারণ LEDP অনেক মানুষজন আছে। হিসাম LEDP, ওকে, এটা দিলাম। আচ্ছা, ইমেল অ্যাড্রেস হচ্ছে, আমি একটু কপি করে নিয়ে আসি। আরে, কপি করলাম, আমি ইমেল অ্যাড্রেস দিলাম, একটা পাসওয়ার্ড দিব আমি আমার মতো করে। আচ্ছা, আমি একটা পাসওয়ার্ড দিলাম। আচ্ছা, কি বলছে? পাসওয়ার্ড হচ্ছে লোয়ার কেস আপার কেস ইউজ করতে হবে। তাহলে আমি একটা কাজ করে আবার দিই। পাসওয়ার্ড ইজ টু শর্ট, মিনিমাম 8 ক্যারেক্টার্স, নিড অ্যাট লিস্ট 1 লোয়ার কেস লেটার, নিড অ্যাট লিস্ট 1 নাম্বার অ্যান্ড ইন এ লিস্ট অফ পাসওয়ার্ড। মানে আপনি চেষ্টা করবেন যে আপার কেস, ভাই, লোয়ার একটা কেস, পাসওয়ার্ড জেনারেট করে নেন। আপার ধরেন আপার কেস, লোয়ার কেস এরকম মিলে আপনি হচ্ছে যে একটা পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? আমি আমার মতো করে একটা দেই, দেখি হয় কি না। আচ্ছা, এরপরে হচ্ছে একটা সেকেন্ড। ওকে, আমার হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, আমার পাসওয়ার্ডটা নেওয়া হয়ে গেছে। তারপর হচ্ছে এইগুলাতে ক্লিক করার দরকার নেই, বাট ভেরিফিকেশনটা আপনার করতে হবে। যে বলছে যে প্লিজ সলভ দিস পাজল সো উই নো ইউ আর এ রিয়েল পারসন, মানে আপনি রোবট কিনা রিয়েল পারসন এটা ভেরিফাই করতে বলবে। আচ্ছা, পিক দ্য স্পাইরাল গ্যালাক্সি, একটা স্পাইরাল গ্যালাক্সি হয়ে গেল আমার। ব্যাস, ডান। এবার হচ্ছে আমার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। আচ্ছা, কি হলো? উই ট্রেক দিস, আচ্ছা, এটা ওদের নিজস্ব কোনো সমস্যা হয়তো, এই সার্ভার এরর। আচ্ছা, আমি আবার রিলোড দিই, নাহলে আমি আবার সাইন আপ করবো। আচ্ছা, আমি এটার মেলে যাই, আমাকে হয়তো কোনো কোড পাঠাতে পারে।
আচ্ছা, আবার ভেরিফিকেশন করতে বলতেছে। নিচে confirm। আচ্ছা, জয়েন ফ্রি প্ল্যান দিলাম। একবারে হয়ে যাওয়া উচিত, ঠিক আছে? এই যে দেখেন সুন্দর মতো আমার এখানে অনেকগুলো জিনিস আসবে, এটা তো ভেজালে যাওয়ার দরকার নেই, আপনি কি করেন এগুলো বলতে বলবে, এটা না দিলেও চলবে আপনার। ওকে, জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে আপনি দেখবেন যে উপর একটা অপশন আসতেছে এখানে, যে আপনার হিসাম এলডিপি নামে আপনার প্রোফাইলে যেতে পারবেন। প্রোফাইলে গেলে আপনি আপনার ছবি চেঞ্জ করতে পারবেন, নামের ইনফরমেশন, এই যে এডিট প্রোফাইলে গিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে হচ্ছে আপনি যত কোড সাবমিট করতেছেন সবগুলো হচ্ছে একটা মানে আপনার ডেট অনুযায়ী জিনিসগুলো শো করবে আর কি, কত তারিখে মানে কবে আপনি মানে কি বলে রিপোজিটরি ক্রিয়েট করছেন, কন্ট্রিবিউট করছেন, কোড আপলোড করছেন, এইগুলোই। আচ্ছা যাক, এত জটিলতা যাওয়ার দরকার নেই, জাস্ট দেখালাম আর কি, এখানে ছবি টবি চেঞ্জ করতে পারবেন। তা আপনাদের জিনিসটা এরকম থাকবে, ফার্স্টে জিনিসটা এই অবস্থায় থাকবে। আপনারা জাস্ট হচ্ছে এখানে ক্লিক করবেন বা প্লাসে ক্লিক করবেন, দুইটার একটাতে। তারপর হচ্ছে নিউ রেপোজিটরি, এই যে ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করবেন। সবাই ভালো মতো লক্ষ্য করেন, নিউ রেপোজিটরিতে আমি ক্লিক করলাম। করার পর আচ্ছা, আমাকে ভেরিফিকেশন করতে বলছি ইমেল অ্যাড্রেসটা, আমি একটু ভেরিফিকেশন করে নিই। আপনারা একবারে ভেরিফিকেশনটা করে নেবেন, তাহলে আপনার হচ্ছে রেপোজিটরি ক্রিয়েট করতে কোনো ঝামেলা থাকবে না। আচ্ছা, আমি জাস্ট ইমেল থেকে ভেরিফিকেশন করে নিচ্ছি, ভেরিফাই ইমেল অ্যাড্রেস। আচ্ছা, আমার ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন হয়ে গেছে। তারপর হচ্ছে আমি এখানে আবার আসি, নিউ রেপো ক্রিয়েট করলাম, বাকি জিনিসগুলো কেটে দিই। আচ্ছা, এবার দেখেন এটার মধ্যে ক্লিক করলে আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে, বলবে যে ক্রিয়েট এ নিউ রিপোজিটরি। দেখেন এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা কি থাকে, github.com/new। তারপর হচ্ছে যে ধরেন আমার নাম যদি হিসাম আহমেদ .com থাকে এরকম থাকবে, আমার যদি কোনো একটা সাবডোমেন থাকে এরকম থাকবে, বা আমার fiverr.com হচ্ছে, fiverr.com কি, এটা হচ্ছে একটা ওয়েবসাইট, এটার মধ্যে আমার প্রোফাইলটা আমি কোথায় খুঁজে পাবো, যখন /হিসাম আহমেদ এরকম একটা কিছু দিব, যে হিসাম আমার 07, তেমনই আপনার কি বলে যে আপনার এটার কি বলে গিটহাবও সেম জিনিস, যে আপনার প্রত্যেকটা রিপোজিটরি আলাদা একটা সাবডোমেনের মধ্যে থাকবে। তা আমার এখানে সাবডোমেনে, এখানে ধরেন আপনি যে রিপোজিটরিটা ক্রিয়েট করছেন বা যে ওয়েবসাইটটা ডেভেলপ করছেন সেটার যে কোনো একটা নাম দিবেন। তো আমরা কি করছি, একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাইছি, তাই না? তো আমি করলাম কি, এখানে শুধুমাত্র লিখলাম যে পোর্টফোলিও, এরকম একটা কিছু লিখলাম। লেখার পর আমার হচ্ছে নামটা ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমাকে যে জিনিসটা করতে হবে, একটু নিচে আসবো, এখানে দেখবেন দুইটা অপশন আছে, প্রাইভেট এবং পাবলিক। আপনি করবেন কি, সব সময় পাবলিক রাখবেন, কখনো প্রাইভেট করবেন না, সবসময় পাবলিক রাখবেন। যার কারণটা হচ্ছে যে আপনার যে রেপোজিটরি ক্রিয়েট করতেছেন বা আপনি একটা ওয়েবসাইট আপলোড করতেছেন, এটা যেন পাবলিক থাকে, সবাই যেন দেখতে পারে। আপনার এখানে আপলোড করার মেন উদ্দেশ্যটা কি, যে মানুষজনকে শো করানো, ঠিক না? সো আপনি এখানে পাবলিক রাখবেন। রাখার পর যে কাজটা করতে হবে, আরেকটু নিচে আসবেন, দেখবেন যে ইনিশিয়ালাইজ দিস রিপোজিটরি উইথ অ্যাড এ রিডমি ফাইল, এটার মধ্যে ক্লিক করবেন। আর বাকিগুলোতে কিচ্ছু করার দরকার নাই, এখানে এটা এনেবল করে দিবেন, এটা এনেবল করে দিবেন। তারপরে হচ্ছে জাস্ট নামটা দেওয়ার পর, এখানে দেওয়ার পর, এই তিনটা অপশন দেওয়ার পর ক্রিয়েট রিপোজিটরি ক্লিক করবেন। এই তিনটা অপশন দেওয়ার পর আমি ক্লিক করলাম। করার পর দেখবেন যে আপনার এই জিনিসটা এরকম একটা পেজে নিয়ে আসতেছে আপনারে। আনার পর আপনাকে যে কাজটা করতে হবে, এখানে অ্যাড ফাইলের মধ্যে ক্লিক করবেন। অ্যাড ফাইলে ক্লিক করার পর এখানে দেখেন ক্রিয়েট নিউ ফাইল আছে এবং আপলোড ফাইলস আছে। আপনার কাজটা হচ্ছে যে আপনি নতুন আপনার তো অলরেডি মনে করেন কাজ করা হয়ে গেছে, আপনার হচ্ছে ডেভেলপ করছেন সাইট বানানোর পর, আপনার ওই ফাইলগুলো রেডি আছে। ফাইলগুলো কোথায় রেডি আছে, ফাইলগুলো আমাদের রেডি আছে হচ্ছে এখানে ক্লাস প্র্যাকটিসের ভিতরে, এই যে এইখানে, ঠিক না? এখানে আমাদের সবগুলো ফাইল আছে, সিএসএস এর ফাইলের ইমেজগুলো আছে এখানে, সিএসএস ফাইলটা আছে এখানে, ইন্ডেক্স ফাইলটা এখানে আছে। আমাদের কাজটা হবে যে এই ফাইলগুলো সবগুলোকে আপলোড করে দেওয়া। আমার কিন্তু কাজ এইটা না যে আমার এটা মেইন ফাইলটাকে আপলোড করা, আমার কাজটা হচ্ছে মেইন ফাইলের ভিতরে আলাদা আলাদা যেখানে এইচটিএমএল এর ফাইল আছে, যেখানে সিএসএস ফাইল আছে এবং ইমেজের ফাইল আছে, আপনার যদি আরও অনেকগুলো ফাইল থাকে সেগুলোকে আপনার আলাদা করে আপলোড করতে হবে। আপলোড করব কোথায়, আপলোডটা করব হচ্ছে এখানে অ্যাড ফাইল ক্লিক করার পর এই যে আপলোড ফাইলসে ক্লিক করব, করার পর আপনাকে বলবে যে এই যে চুজ করতে বলবে যে কোথায় আপনার ফাইল আছে, আপনি সেটা চুজ করেন। আপনি চাইলে একটা একটা করে আপলোড করতে পারেন, কিংবা ডিরেক্ট আপনি 3টা ফাইল একসাথে বা যতগুলো ফাইল থেকে সবগুলো ধরবেন, ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। কী হবে, এখানে টান দিয়ে এনে ব্রাউজারের নিচে নিয়ে আসেন, আনার পর এই মাঝখানের অংশটুকু ছেড়ে দিবেন। এই যে দেখেন উপরে একটা বক্স আছে না, চারকোনা, এই বক্সের মাঝখানে ছেড়ে দিবেন। শেষ। এই যে দেখেন আপলোডিং 7 ফাইলস, আপনার এটা পুরোটা কমপ্লিট হয়ে গেলে আপনি দেখতে পারবেন যে পুরোটা কমপ্লিট হয়ে গেছে আমার। সামথিং ওয়েট রিয়েলি রং অ্যান্ড উই ক্যান প্রসেস দ্য দ্যাট ফাইল। আচ্ছা, কোন ফাইলটা প্রসেস করতে পারে নাই? ইমেজ সহ দিতে হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই ইমেজ সহ দিবেন। আচ্ছা, কোন একটা ফাইল প্রসেস করতে পারে নাই, কোন একটা কারণ হয়েছে, হয়তো আপলোডিং ফেল হয়েছে।
আমি একটা কাজ করি, আবার কেটে দিই, কেটে দিলাম। তারপর আমি আবার এখানে আসি, পোর্টফোলিওতে আসি, দেখি তো কোনো ফাইল আপলোড হয়েছে কিনা, হয় নাই। আচ্ছা, আমি আবার আসি এখানে আপলোড ফাইলসে ক্লিক করি। এটা একবারে হয়ে যাওয়ার কথা। আমার মনে হয় কোনো একটা ঝামেলা হয়েছে ফাইলে। আচ্ছা, দেখি তো আরেকবার। একটা কাজ করি, এগুলো সেভ আছে কিনা, এগুলো কেটে দিই। হ্যাঁ, অনেক সময় ওভাররাইট হয়ে থাকে। আগে আমি আমার সাইটটাকে একটু রিলোড দিই, দেখি তো সব ঠিক আছে কিনা। হ্যাঁ, ছবিগুলো পাচ্ছে, টেক্সট সব কিছু আছে ঠিক মতো, সব ঠিক আছে। আমাদের ফাইল ছবি সব এখানে আছে। ওকে, ডান। আচ্ছা, এবার দেখি আমি এটা কেটে দিই, কেটে দিলাম। আচ্ছা, যেখানে ছিলাম এখানে আবার আসি। আপনি চাইলে চুজ করতে পারেন কিংবা ধরে ডিরেক্ট ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন। মানে আপনার ওয়েবসাইটে যাবতীয় যত ফাইল আছে, ঠিক আছে, আপনি সবগুলো ফাইলের মানে মেইন ফাইলটা আপলোড দিবেন না, আপনি আপলোড দিবেন হচ্ছে ইন্ডিভিজুয়াল ফাইলগুলো। আচ্ছা, এবার দেখেন সবগুলো হয়েছে, তখন কোনো কারণে আপলোডিং কমপ্লিট হয় না। দেখেন এখন এই যে 7টা ফাইল, এই যে সবগুলো ফাইল সবগুলো আমার আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পর যে কাজটা করতে হবে আপনি, ভাই ওই ফাইলগুলো ওপেন ছিল যে মেবি। হ্যাঁ হ্যাঁ, ফাইল ওপেন ছিল দেখে হয়তো কোনো কারণে আমার আপলোডিংটা ফেল হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তো আমার সবগুলো ফাইল ওপেন মানে আপলোড হয়ে গেছে। তারপরে দেখেন এখানে একটা জিনিস আছে যে কমিট ডিরেক্টলি টু দ্য মেইন ব্রাঞ্চ, এগুলো কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, যেমনভাবে আছে। খেয়াল করবেন যে শুধুমাত্র যে উপরে মেইন ব্রাঞ্চের মধ্যে জিনিসটা আপনার টিক চিহ্ন দেওয়াটা আছে কিনা, ঠিক আছে। তো এটা আমার দেওয়ার পর আমি জাস্ট এখানে কমিট চেঞ্জেসের মধ্যে ক্লিক করব। আপলোড দেওয়ার পর কমিট চেঞ্জেসে ক্লিক করলাম। কি ব্যাপার, committing the files to the repository failed, try again। আমার কোনো একটা ঝামেলা হচ্ছে, কোনো ফাইল কি ওপেন আছে? ফাইল তো ওপেন নাই, ফাইল তো ওপেন নাই। আচ্ছা, দাঁড়ান আমি দেখি। মাঝে মাঝে নেটও ডিস্টার্বের কারণে হতে পারে। আমি একটা কাজ করি, কোনো একটা ধরেন রেপোজিটরি ক্রিয়েট করে, এই যে দেখেন আমার প্রোফাইল এটা, আপনি কোনো একটা রেপোজিটরি যদি ক্রিয়েট করে ফেলেন, এখানে ক্লিক করলে পাবেন আপনার প্রোফাইলে গিয়ে। তারপরে আপনি যদি সেটিংসে যান, যাওয়ার পর আপনি এখান থেকে এসে একটু নিচে আসবেন, একদম নিচে যাওয়ার পর দেখবেন যে ডিলেট রিপোজিটরি নামে একটা জিনিস আছে, আমি এটা ডিলিট করে দিই, ঠিক আছে। আচ্ছা, আমার টাইপ, আচ্ছা এটাই আপনারা টাইপ করতে বলছে, খুবই লুথা একটা জিনিস। আচ্ছা, আমার জিনিসটা রেপোজিটরি ডিলিট হয়ে গেল। আচ্ছা, আপনার যদি প্রোফাইল ক্রিয়েট হয়ে যায়, তাহলে আপনি এখান থেকে এসে ক্রিয়েট করতে পারেন, বা আপনার আশেপাশে দেখবেন কোথাও লেখা আসতেছে যে ক্রিয়েট রিপোজিটরি। আমি এটাতে ক্লিক করলাম, করার পর আমি আবার অন্য একটা নাম দিই, ঠিক আছে, ডেভেলপার, ডেভেলপার, ঠিক আছে, ডেভেলপার দিলাম। পাবলিক দেওয়া আছে, অ্যাড রেডমি ফাইল দিলাম। এটার মধ্যে ক্লিক করে নেবেন, তারপর ক্রিয়েট রিপোজিটরি, আমি আবার ক্রিয়েট করতেছি, ঠিক আছে, ডিফারেন্ট নাম দিয়ে। আচ্ছা, তো এবার কি করবো, অ্যাড ফাইলে যাই, আপলোড ফাইলসে যাই, এখানে আসি, আসার পর আমার রেগুলার গিটহাবে পুশ করা হয়, মানে এরকম ঝামেলা তো করে না, মাঝে মাঝে একটু হয় আর কি, কারণ আমাদের প্রতিনিয়ত গিটহাব ইউজ করা হয়, গিটহাব ছাড়া আমরা ক্লায়েন্টের কোড দেখাতে পারি না। আচ্ছা, এই যে দেখেন সবগুলো ফাইল আপলোড হয়ে গেল, তারপর জাস্ট কমিট চেঞ্জেসে ক্লিক করলাম। ভাই হয়ে যা, ঝামেলা করিস না, নেটের ডিস্টার্ব না কি বুঝতেছি না। আচ্ছা, যদি না হয় সেক্ষেত্রে আমি অন্য একটা গিটহাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। আচ্ছা, এই যে দেখেন সবগুলাই যে কমিট চেঞ্জেস দিলে দেখবেন আপনার সব ক্রিয়েট করা হয়ে গেছে। তারপর এখানে আসলে দেখতে পারবেন যে আপনি কি কি জিনিস ইউজ করছেন, যে ল্যাঙ্গুয়েজ দেখেন HTML 67%, CSS 32%। আপনার যদি JS ইউজ করতেন তাহলে জাভাস্ক্রিপ্ট ইউজ করলে এখানে আসতো, jQuery ইউজ করলে এখানে আসতো, সবগুলো এখানে লেখা আসতো। যাই হোক, আমাদের কাজ শেষ, আমাদের ফাইল আপলোড করা হয়ে গেছে। আপলোড করার পর যেটা ফাইনাল জিনিস সেটা হচ্ছে আমরা সেটিংসে ক্লিক করব। ওকে, আমাদের সেটিংসে ক্লিক করতে হবে, করার পর আমরা একটু নিচে আসব, যে আমাদের রিপোজিটরি নাম এগুলো দেখাবে, তারপর কোথায় কি আছে এগুলো শো করবে। একটু নিচে আসবো, নিচে আসার পর আরেকটু নিচে আসার পর এই যে দেখেন গিটহাব পেজ নামে একটা জিনিস আছে, এখানে আসবো। এখানে আসার পর সোর্সের মধ্যে এসে আমরা হচ্ছে আমাদের ব্রাঞ্চটা বলে দেবো। মনে আছে একদম প্রথমে আমরা ওই যে কমিট চেঞ্জেসের আগে আপনার এরকম একটা জিনিস ছিল যে কোন ব্রাঞ্চ, তো আমরা হচ্ছে এই যে মেইন ব্রাঞ্চের মধ্যে কাজটা করছি। সো আমরা মেইনের মধ্যে ক্লিক করব, করার পর আমরা জাস্ট সেভ দিব। এখান থেকে এটা নান অবস্থায় থাকে, আমরা মেনে ক্লিক করে সেভ দিয়ে দিব, সেভ দিয়ে দিলাম।
সেভ করা হয়ে গেছে আই গেস। এই যে সেভ করা হয়ে গেলে দেখবেন একটু নিচে আসলে আপনাকে মানে ওই যেখানে আপনি সেভ করছেন ঠিক ওখানে উপরে একটা লেখা আসবে যে ইয়োর সাইট ইজ রেডি টু বি পাবলিশড অ্যাট, এই যেরকম একটা লিঙ্ক আসবে। আপনি যদি লিঙ্কটা অন্য একটা ট্যাবে ওপেন করেন দেখেন কি আসতেছে, এই যে দেখেন এখন লেখা আসতেছে 404, মানে এটা এখনো রেডি হয় নাই, মানে রেডি টু বি পাবলিশ বাট নট রেডি ইয়েট। এখন আমি করব কি যে কন্ট্রোল শিফট আর দিব, মানে এটা দিয়ে বোঝায় যে আপনি আপনার যে ব্রাউজারটা আছে সেটাকে আপনি একটা হার্ড রিলোড দিচ্ছেন। নর্মালি কি আমরা হচ্ছে যে এখানে রিলোড দিলে পারি, ঠিক না, রিলোড দেওয়া যায়, কিন্তু আপনি যদি চান যে একটা ব্রাউজারের ক্যাশ সহ যদি রিলোড দিতে চান যে আপনার সবগুলো ক্যাশ ক্লিয়ার হয়ে যাবে, সেটার ক্ষেত্রে আপনাকে করতে হবে যে কন্ট্রোল শিফট আর দিবেন, তাহলে আপনার ক্যাশ সহ রিলোড হবে। দেখি এবার দেখেন এই যে আবার রিলোড দেওয়ার পর কি আসছে, আগে ছিল ইয়োর সাইট ইজ রেডি টু বি পাবলিশড, এখন বলা হচ্ছে যে ইয়োর সাইট ইজ পাবলিশড অ্যাট এই যে অমুক একটা লিঙ্কের মধ্যে। সো আমি এই লিঙ্কটা আবার নতুন একটা ট্যাবে ওপেন করি, এখনো আসে নাই, কোন একটা ঝামেলা হয়েছে। আচ্ছা আমার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার অনেক সময় ঝামেলাটা হইতে পারে, যদি না হয় আমরা আরেকবার একটু ট্রাই করি। এটা খুবই স্বাভাবিক, গিটহাবে এরকম ধরনের ঝামেলা মাঝে মাঝে করে। ইন্ডেক্স ডট এইচটিএমএল দিই তো আসে কিনা। আচ্ছা ইন্ডেক্স ডট এইচটিএমএল দিলে আমার আসতেছে। সো আপনাদের যদি কোনো কারণে আপনার লিঙ্কটা যদি না পায় সেক্ষেত্রে জাস্ট ফাইলের লিঙ্কটা নামটা দিয়ে দিবেন ইন্ডেক্স ডট এইচটিএমএল, দেখবেন পুরো ফাইলটা এসে পড়ছে আপনার। ওকে, বাট এটা মানে খুবই স্বাভাবিক, এটা সমস্যা হইতে পারে। যদি না আসে আপনার লিঙ্কের পাশে ইন্ডেক্স ডট এইচটিএমএলটা লিখে দিবেন, অনেক সময় ডিরেক্টলি এসে পড়ে। আচ্ছা দেখেন আমার সব কিছু এসে পড়ছে। ওকে, সব বুঝতে পারছেন কেমন করে আপলোড করব? জি ভাই। আচ্ছা আমি আবারও যাই, এখানে আসি, দেখি একটু সমস্যাটা বোঝার চেষ্টা করি কেন হইল না, বাট আমাদের কিন্তু লিঙ্কটা আসছে। সো দুইটাই কাজ করবে আপনার, যদি আপনার ফাইলের ইউআরএলটা কাজ না করে সেক্ষেত্রে জাস্ট ইন্ডেক্স ডট এইচটিএমএলটা লিখবেন, দেখবেন এসে পড়ছে। আচ্ছা সবই তো আছে, সব আছে সব আছে, কিন্তু হয় না কোনো একটা কারণে। আচ্ছা প্যারা নেই, থাকুক এমনি। দেখি তো আবার এটা যে হয় কিনা। আচ্ছা হচ্ছে না, তো আমরা একটা কাজ করি, এই ফাইলের লিঙ্কটা আমি কপি করব, করার পর আমি এখানে আসবো, এই যে অ্যাবাউট নামে একটা জিনিস আছে এখানে ক্লিক করবেন, এই যে সেটিংসে যাবেন, ক্লিক করার পর আপনি চাইলে একটা ডেসক্রিপশন দিতে পারেন যে পোর্টফোলিও ওয়েবসাইট এরকম কিছু একটা দিলেন, পোর্টফোলিও ওয়েবসাইট এরকম কিছু একটা দিলেন, তারপর ওয়েবসাইটের ইউআরএল এর মধ্যে ওই লিঙ্কটা বসে দিবেন শুধুমাত্র, সেভ দিলেন। আচ্ছা সরি, এখানে আসার পর জাস্ট আর কিছু করতে হবে না, সেভ চেঞ্জেস দিলেন। এটা হচ্ছে আপনি একটা ডেসক্রিপশন বা অ্যাবাউটের মতো একটা দিয়ে রাখলেন, যেটার মধ্যে ক্লিক করলে আপনি এখানে আসলে আপনার রেপোজিটরিটা দেখতে পারবেন, এবং লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি লিঙ্কে চলে যাবেন। যদি লিঙ্কটা না পান সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, সেটিংসে যেতে হবে, সেটিংসে যাওয়ার পর এখানে আসার পর একটু নিচে আসতে হবে, আসার পর এখানে গিয়ে আপনার কষ্ট করে লিঙ্কটা খুঁজে বের করতে হবে, তাই না? সো এটা অনেক সময় নাও কাজ করতে পারে, সো আগে আপনি লিঙ্কটা উদ্ধার করে নেবেন যেখানে আছে। তো আমরা এক কাজ করি, আমাদের গিটহাবে আবার যাই, আমাদের গিটহাবটা হচ্ছে এটা না, github.io। আচ্ছা আমরা এক কাজ করি, গিটহাবের ভিতরে সরাসরি ঢুকে যাই। আচ্ছা আজকে গিটহাবে কোনো একটা ঝামেলা করতেছে যে গিটহাবে আসতেছে না, github.com। আচ্ছা হচ্ছে github.io না, সরি .com দিতে হবে। আচ্ছা আমরা ধরেন নতুন একটা রিপোজিটরি ক্রিয়েট করি, নিউতে ক্লিক করলাম, করার পর ধরেন আমি একটা কিছু একটা লিখলাম HTML, ঠিক আছে, HTML লিখলাম, লেখার পর পাবলিক দিলাম, তারপর অ্যাড রেডমি ফাইল দিলাম, জাস্ট HTML দিলাম, তারপর হচ্ছে ক্রিয়েট রিপোজিটরি দিলাম। আমি আরেকটা ক্রিয়েট করে দেখাচ্ছি, ঠিক আছে? ওকে, তারপর আমাকে যে কাজটা করতে হবে এখানে অ্যাড ফাইলে গিয়ে আপলোড ফাইল করতে হবে। তো আমি একটা কাজ করি, একটা ফাইল তৈরি করি, ধরেন কোথাও একটা এখানে একটা ফাইল, একটা নিউ লিখি, একটা text.com, এটার নাম দিলাম ইন্ডেক্স ডট। আচ্ছা এক কাজ করি, আগে ফাইলটার ভিতরে কিছু একটা লিখি, ফাইলের মধ্যে আমি আমার নামটা লিখলাম, ঠিক আছে, হিসাম আহমদ। ওকে, ওয়েব ডেভেলপারের কিছু একটা লিখলাম, সেভ দিলাম, তারপর এখানে আসি এটা রিনেম করি, রিনেম করলাম যে ইন্ডেক্স ইন্ডেক্স। আপনারা সবাই আছেন? হ্যালো। জি ভাই। আচ্ছা ইন্ডেক্স ডট জি ভাই। এইচটিএমএল লিখে আমি রিনেম করলাম। আমি ফাইলটা যদি ওপেন করে দেখি তো শো করে কিনা, এই যে দেখেন হিসাব আহমেদ ওয়েব ডেভেলপার আসতেছে। এই ফাইলটাই আমি দেখি আমার গিটহাবে আপলোড করতে পারি কিনা। জাস্ট অ্যাড ফাইলে গেলাম, আপলোড ফাইলে ক্লিক করলাম, করার পর দেখেন আমার এই ফাইলটা আমি এখানে ডিরেক্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। থেকে ড্রপ করব, এইখান থেকে এই না, এখানে আসি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম,
ড্র্যাগ এন্ড ড্রপ করা হয়েছে এবং আমার ফাইলটা আপলোড করা হয়ে গেছে, রাইট? তারপর হচ্ছে আমি জাস্ট এখানে কমিট চেঞ্জেসে ক্লিক করলাম, করার পর এই যে দেখেন আমার ফাইলটা আপলোড হয়ে গেছে। এবার সেটিংসে যাই, সেটিংসে গেলাম, যাওয়ার পর তারপর হচ্ছে এখানে আসলাম, আর একটু নিচে আসি, তারপর হচ্ছে এখানে আসলাম, এখানে আসার পর মেনে ক্লিক করলাম, করার পর আমি সেভ দিলাম, ঠিক আছে? জাস্ট হচ্ছে সোর্স থেকে নান ছিল, এটার মেনে ক্লিক করে সেভ দিলাম, দেওয়ার পর আমরা একটু সময় নিয়ে অপেক্ষা করব যে সাইটটা রিলোড হচ্ছে কিনা। এই যে দেখেন আমার এখানে বলবে যে ইয়োর সাইট ইজ রেডি টু বি আপলোডেড, কোথায় এই যে ইয়োর সাইট ইজ রেডি টু বি পাবলিশড এট, আমরা আবার কন্ট্রোল শিফট আর দিই, দেখি তো সাইটটা রিলোড হয়েছে কিনা। এই যে দেখেন সাইটটা রিলোড হয়ে গেছে। আমি এটা নতুন ট্যাবে ওপেন করি, দেখেন আমার এবার কিন্তু সরাসরি এটা এসে পড়ছে। অনেক সময় যদি না আসে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, index.html-টা লিখবে, তখন দেখবেন যে জিনিসটা এসে পড়ছে, ঠিক আছে? দুইটা অপশন, যদি ইউআরএলটা সরাসরি না আসে index.html লিখবেন, এসে পড়বে। ওকে, সবাই বুঝতে পারছেন গিটহাবে কেমন করে আপলোড দিতে হয়? জি ভাইয়া, এখন কি এটা কি সবাই দেখতে পাবে? হ্যাঁ, সবাই দেখতে পারবে। আপনাকে যদি আমি ইউআরএলটা দিই, আপনি এটা দিয়ে সরাসরি দেখতে পারবেন। আচ্ছা চলেন আমি এই জিনিসটা আরেকবার একটু ট্রাই করি। কোনো একটা কারণে আমার এই ডেভেলপার লিঙ্কটার মধ্যে আসে নাই। আমি একটা কাজ করি, কোথায় আমি আবার রিপোজিটরি ক্রিয়েট করি, নিউ রিপোজিটরি। এবার নাম দিলাম যে পোর্টফোলিও ডেভেলপার, এরকম কিছু একটা দিই। ওকে, পোর্টফোলিও ডেভেলপার দিলাম, তারপর পাবলিক দিলাম, ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করলাম। আচ্ছা, অ্যাড রিডমি ফাইল দিব, অ্যাড রিডমি ফাইলে দিলাম, ক্লিক করলাম, করার পর আচ্ছা আমাদের ফাইল কি বলে এখন কি করতে হবে, জাস্ট ফাইলটা আপলোড করতে হবে। আপলোড ফাইলসে ক্লিক করি, করার পর এখানে আসি, রিফ্রেশ দিই, সাইটটা ওপেন হয় কিনা দেখি তো। হ্যাঁ, সাইট ওপেন হচ্ছে, এটা বাদ দিয়ে দিই। এখানে আসি, এখানে আসলাম, আসার পর সবগুলো দাঁড়ানো, সবগুলোকে আমি ধরলাম, ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করব, করলাম। এই যে দেখেন সবগুলো ফাইল আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার সময় দেখবেন একটা সবুজ একটা জিনিস হচ্ছে আপনার কি বলে প্রোগ্রেস বারের মতো জিনিসটা সামনের দিকে এগোচ্ছে। এটা যখন শেষ হয়ে যাবে তখন দেখবেন জিনিসগুলো এমন দেখা যাচ্ছে আপনার 7টা ফাইল দরকার ছিল, 7টা ফাইলে আপলোড হয়ে গেছে। এবার যে কাজটা করতে হবে এটার মধ্যে খেয়াল করবেন যেটা এখানে ক্লিক দেওয়া আছে কিনা, তারপর জাস্ট কমিট চেঞ্জেসে ক্লিক করবেন। কমিট চেঞ্জেসে ক্লিক করলাম, একটু সময় নেবে প্রসেস করতে। এই যে আমার প্রসেস করা হয়ে গেছে। প্রসেস করার পর কি করতে হবে, আমি সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পর আচ্ছা একটু আমি আরেকবার একটু ব্যাক করি তো, আমি জাস্ট দেখবো যে হ্যাঁ ইমেজ ফাইলটা আপলোড হয়েছে। এবার সেটিংসে গেলাম, যাওয়ার পর আমি একটু নিচে আসবো, আসার পর কোথায় আমাদের গিটহাব পেজেস, এই যে গিটহাব পেজেসের এখান থেকে সোর্স থেকে আমরা সিলেক্ট ব্রাঞ্চটা কি করব, মেনে ক্লিক করব, করার পর সেভ দিব, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে আমাদের একটা লেখা আসবে যে ইয়োর সাইট ইজ রেডি টু বি পাবলিশড অ্যাট দিস সাইট। এখনো জিনিসটা আসে নাই, আমরা এখন আবার কন্ট্রোল শিফট আর দিই যেন এটা হার্ড রিসেট মারে। হার্ড রিলোড দেওয়া হইলো, এখনো পাবলিশ হয় নাই, আবারও রিলোড দিই, একটু সময় নেবে, অনেক সময় দেখা যায় 1-2 মিনিট হয় না। এই যে এখন হয়ে গেছে, দেখি এবার হয় কিনা। আচ্ছা হচ্ছে না কোনো একটা কারণে, তো আমরা index.html দিই। আপনার ক্ষেত্রে এটা নাও হইতে পারে, আমার হয়তো গিটহাবে কোনো একটা প্রবলেম হয়েছে, বাট যখন index.html দিচ্ছি তখন দেখেন এসে পড়তেছে। ওকে, সো আপনার দুইটা অপশনই থাকলো, যদি কখনো কোনো কারণে লিঙ্কটা না শো করে জাস্ট index.html-টা লিখবেন,
আপনার ফাইলের পাশে index.html লিখবেন, দেখবেন এসে পড়ছে। কিন্তু আমার কিন্তু ওই যেটা আমি শুধু একটা নরমাল ফাইল আপলোড দিছি সেটা কিন্তু একদম ডিরেক্ট লিঙ্কটা এসে পড়ছে। আচ্ছা, আমাদের লিঙ্ক তো পাইলাম, আমরা লিঙ্কটা কপি করি। কপি করার পর আমরা হচ্ছে কোডে যাই, বা এখানে এটার মধ্যে ক্লিক করলে পোর্টফোলিও ডেভেলপারে ক্লিক করলেই চলবে। কোডে গেলাম, যাওয়ার পর এখানে আসলাম। এখানে আসার পর আপনি কিছু একটা লিখবেন যে ডেভেলপার পোর্টফোলিও, এরকম কিছু একটা ডেসক্রিপশন দিবেন, এটা আপনার সুবিধার্থে, যেন আপনি দেখলে বুঝতে পারেন, কিংবা অন্য কেউ যদি আপনার প্রোফাইল ভিজিট করে সে যেন বুঝতে পারে যেটা এই ব্যাপারে আপনি কি ধরনের একটা সাইট বানাইছেন। ডেসক্রিপশন যে আপনার এক লাইনের হবে তা না, আপনি এই ব্যাপারে অনেক কিছু বলতে পারেন যে আমি একটা ই-কমার্স ওয়েবসাইট ডেভেলপ করছি, কিংবা HTML CSS জাভাস্ক্রিপ্ট ইউজ করছি। সো আপনি আপনার মতো একটা ডেসক্রিপশন দিবেন, তারপর হচ্ছে লিঙ্কটা কপি পেস্ট করে দিয়ে দিবেন, সেভ চেঞ্জেস দিবেন, দেওয়ার পর আপনার এখানে লিঙ্কটা এসে পড়বে। কি ব্যাপার, লোড হচ্ছে। আচ্ছা, একটু সময় নেবে লোড হইতে, আমার মনে হয় নেটটা স্লো। এই যে এসে পড়ছে। আচ্ছা, হ্যালো, আপনারা সবাই আছেন তো না? হ্যালো, জি ভাই আছি। জি ভাই আচ্ছা একটু অপেক্ষা করেন। সবাই আছে। আচ্ছা, না আমি ভাবছি নেট চলে গেল কিনা, কারণ লোডই হইতেছে। আচ্ছা যাই হোক, মানে এখানে জাস্ট হচ্ছে অ্যাবাউটের পাশে আপনার লিঙ্কটা শো করবে, এতটুকুই ডেসক্রিপশন, বাট আপনার সাইট কিন্তু আপলোড হয়ে গেছে। এই যে আমার যেটা সেকেন্ড আপলোড করা ফাইল, সেটা হচ্ছে এটা index.html। ওকে, আচ্ছা সবাই বুঝতে পারছেন গিটহাবে কেমন করে ফাইল আপলোড করতে হবে? জি ভাইয়া জি জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখানে আমি এডিট করি, আবার এডিট করে হচ্ছে লিঙ্কটা চেঞ্জ করে দিই। লিঙ্কটা হবে এই index.html হবে। সেভ চেঞ্জ দিলাম। আচ্ছা, কারো কোনো কনফিউশন, কোনো কোশ্চেন? না ভাইয়া। আচ্ছা না ভাইয়া। আচ্ছা, আপনি এভাবে করে গিটহাবে আপলোড করেন আপনার কাজগুলো। আজকের মধ্যে, আজকে তো সম্ভব না, আজকে তো রাত হয়ে গেছে, কালকে সারাদিন সময় পাবেন। চেষ্টা করেন কালকের মধ্যে কাজটা শেষ করে ফেলার জন্য। একটা ছোট একটা HTML সাইট, এটা আপনি বলেন এটা বানাতে কত সময় লাগবে? এই সাইটটা বানাইতে কালকেও আপনার, কি রাতে হবে? এই সাইটটা বানাইতে তো আপনার অল্প সময় লাগার কথা, রাইট? কিচ্ছু না, এটার মধ্যে কি আছে, এটার মধ্যে দুইটা ভাই সেকশন আমরা তো নতুন, আমাদের তো হয়তো একটু, আমাদের কাছে অনেক কিছু। বুঝতে পারছি, বাট চেষ্টা করলে তো কোনো দোষ নাই, ঠিক না? আপনি চেষ্টা করেন, আমার মনে হয় এটা অবশ্যই একদিন ভাই, বেশি কালকে লাগবে না। পরীক্ষা ট্রাই আছে করবো, তো ওই চেষ্টা করবো। কারণে। কালকে ঠিক আছে, চেষ্টা করবো। আচ্ছা, কালকে দুপুরে, বা যদি দুপুরে না নিতে পারি আমি আগে জানিয়ে দিব, তবে চেষ্টা করব কালকে দুপুরে নেওয়ার জন্য। আর আপনারা সবাই চেষ্টা করবেন প্র্যাকটিস করার জন্য। যদি আপনারা এটা শেষ করেন তাহলে আমি নতুন একটা টপিক ধরবো। হবে কি যে আপনারা যদি শেষ না করেন, আমি অন্য একটা টপিক দেখালে হবে কি আপনারা পেছিয়ে যাবেন। সো আপনারা টাইম নেন, কোনো সমস্যা নাই, বাট কাজটা শেষ করার ট্রাই করেন। আমি কালকে ক্লাসে আসবো, আপনাদের যদি কোনো সমস্যা থাকে সলভ করব। এই প্রজেক্ট করতে যেয়ে যদি কোথায় আটকে যান সেটা আমি দেখাই দিব। ওকে, বাট সবাই চেষ্টা করেন প্রত্যেকটা সাইট যেন শেষ করার। আর আপনাদের তো মেসেঞ্জার গ্রুপ আছে, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, কারো যদি কোনো সমস্যা থাকে ওখানে নক দিবেন। আমি না পারি, অন্য কেউ যদি পারেন, সবাই চেষ্টা করবেন হেল্প করার জন্য। আর কেউ যদি কোনো মেসেজ দেয় হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুক গ্রুপে, সবাই চেষ্টা করবেন যে কেউ না কেউ রিপ্লাই দেওয়ার জন্য, কারণ অনেকের অনেক ধরনের প্রবলেম থাকে। আপনারা সবাই একটা ফ্রেন্ডের মতো, মানে একটা একটা কমিউনিটির মতো, তাই না? এখানে সবাই আছেন, এই যে এখন 30 জনের মতো মানুষজন আছেন, সবাই যদি এখানে অ্যাড থাকেন, কারো কোনো সমস্যা হলে একজন আগে আসবেন। ভবিষ্যতে আপনারা এখান থেকে বের হয়ে গেলে টিম হয়ে কাজ করবেন। যেমন আমার প্রত্যেকটা ব্যাচেরই আলাদা আলাদা টিম আছে, তারা হচ্ছে নিজেরা মানে ফ্রিল্যান্সিং করতেছে, কিংবা লোকাল কোনো ক্লায়েন্টের কাজ করতেছে, মিলে ঝিলে সবাই মিলে কাজ করতেছে। সো আপনারা আপনাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ বিল্ড আপ করেন, নিজেদের মধ্যে একটা স্ট্রং বন্ডিং তৈরি করেন, দেখবেন ইনশাল্লাহ আপনারা ভবিষ্যতে বেনিফিটেড হবেন। ওকে, আর আপনারা এমন কেউ নাই তো এখানে যে ফেসবুক গ্রুপেও নাই, হোয়াটসঅ্যাপেও নাই? এমন কেউ আছেন? ভাই আমি ফেসবুক গ্রুপে আছি, কিন্তু ফেসবুক মেসেঞ্জারে নাই। আমি ফোন মেসেঞ্জারের ইউজ গ্রুপে করি নাই? না, তো যার কারণে আচ্ছা হোয়াটসঅ্যাপে নাই। আপনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেন, আমি আপনাকে এড করে দিব। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওকে হ্যাঁ, ভাইয়া। রিয়াদ ভাই ওই যে মোহামিন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করেন, উনি অ্যাড করে দিবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে একটু যদি ইয়াটা দিয়ে মেসেঞ্জার আনিয়ে নেই, হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি একটু লিঙ্কটা দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্কটা, আপনি মেসেঞ্জার গ্রুপে আছেন? না ভাই, হোয়াটসঅ্যাপ আছি, মেসেঞ্জারে নেই। তো মেসেঞ্জারের মানে ওই মেসেঞ্জারের লিঙ্কটা যদি হোয়াটসঅ্যাপে দিতেন ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে একজন একটু কষ্ট করে দিয়ে দেন, আমি পারলে দিয়ে দিব। আচ্ছা, এখানেই দিয়ে দিছে মনে হয়। আচ্ছা, মোহামিন ভাইরে অ্যাড দেন, উনি হয়তো অ্যাড করে নিতে পারবে। আইডি লিংক দিচ্ছি। আচ্ছা, ওই যে মেসেঞ্জারের গ্রুপের কি লিঙ্ক শেয়ার করা যায়? আমি জানি না, আমি এইগুলাতে খুব মানে এক্সপার্ট আর কি, এত এক্সপার্ট না।
মেসেঞ্জারে গ্রুপের মানে লিঙ্ক শেয়ার করা যায়? হোয়াটসঅ্যাপেরটা যায়, এটা আমি জানি। বাট মেসেঞ্জারেরটা কি ইন্ডিভিজুয়ালি যায়? মনে হয় না। আচ্ছা, মেসেঞ্জারেরটা তো আমার জানা মতে হচ্ছে একজন একজন করে অ্যাড করে নিতে হয়। ঠিক আছে? কেউ যদি কারো ফ্রেন্ড লিস্টে থাকে, এইটাই। হ্যাঁ, ফ্রেন্ড লিস্টে থাকলেই শুধুমাত্র মনে হয় অ্যাড করতে পারবে। এই আর কি। রিয়াজ ভাই আপনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেন, আমি আপনাকে এড করে দেব। আচ্ছা, ঠিক আছে। আপনারা তাহলে আজকে থাকেন, সবাই প্র্যাকটিস করেন। ভাই আপনাকে অনেক আগেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিলাম, অ্যাকসেপ্ট করেন নাই। আচ্ছা, আমি মানে আসলে কি আমার ফ্রেন্ড আইডি হয়তো ছিল না যার কারণে আচ্ছা, অ্যাকসেপ্ট করতে। না আমার হচ্ছে ওই যে যেটা একবার মনে বলছিলাম, আমার হচ্ছে যে ফেসবুক ফ্রেন্ডের একটা লিমিটেশনস থাকে তো। সো আমার ওই লিমিটেশনসটা কভার মানে যদি ফিল আপ হয়ে যায়, কয়েকজনের বাদ দিয়ে পর আরেকজনের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি। এর একটা প্যারা আর কি। সো আপনাদের সাথে সবার সাথে আমার যোগাযোগ থাকবে, মেসেঞ্জার বলেন, হোয়াটসঅ্যাপ থাকেন, সব সময় আমি অ্যাক্টিভ থাকি, আচ্ছা ভাইয়া, চেষ্টা একটা করি। কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। এইচআর ট্যাগ এবং ব্রেক ট্যাগ কি সেম নাকি? মানে এইচআর যে ট্যাগটা আছে না, ওইটা? এইচআর এর কাজটা আলাদা। এইচআর হচ্ছে আপনার বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে আপনার ডিভাইডার ইউজ করে, হ্যাঁ? যে ধরেন আপনি কোন একটা টেক্সট দিলেন, একটা ধরেন একটা সেকশন দিলেন। সেকশনের মাঝখানে আপনি ধরেন একটা কোন একটা এখানে একটা নিচে একটা লাইন ক্রিয়েট করতে যাচ্ছেন। একটা লম্বা একটা সোজা লাইনের মতো। তো এটার এইচআর ট্যাগ দিয়ে করে। আর হচ্ছে ব্রেক তো হচ্ছে আপনার নতুন লাইন তৈরি করে। ওকে? আপনারা দেখি নেক্সট ক্লাসে আমি দেখানোর চেষ্টা করব না যে কিভাবে করে এইচআর দিয়ে কাজ করে। আজকে আপাতত থাকুক। বাট আপনারা মোটামুটি এইচআর দিয়ে এপ্লাই করলেই বুঝতে পারবেন। বা ওই যে আ কি বলে আপনার W3 স্কুলসে যান, Google এ সার্চ করেন এইচআর ট্যাগ লিখে, দেখবেন আপনারা অনেক রিসোর্স পেয়ে যান। বাট এটা হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইটে ডিভাইডার ইউজ করে। ডিভাইডারের জন্য আপনার এইচআর ট্যাগটা ইউজ হয়। আর ব্রেক ট্যাগটা সবসময় হচ্ছে নতুন লাইন তৈরি করার জন্য ব্যবহৃত হয়। ওকে? আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা জি নিয়ে ভাই। নিন। আর আমি রেকর্ডটা স্টপ করলাম। ওকে? আচ্ছা, আজকে হচ্ছে ক্লাস একটা সেকেন্ড। ভিডিও। ক্লাস 17 ভাইয়া মনে হয়। হ্যাঁ, হ্যাঁ। দাঁড়ান আমি একটা জিনিস। ভাইয়া গিটহাবে যে ফাইলটা করছেন ওটার কি লিংক দেওয়া যাবে কিনা চেক করার জন্য? হ্যাঁ, হ্যাঁ, যাবে। দাঁড়ান আমি দিয়ে দিচ্ছি। একটা সেকেন্ড।